সকাল সকাল আব্বুর বকুনি খেয়ে চাকরির ইন্টারভিউ দিতে বের হলাম। না জানি আজ কপালে কি আছে, তবে আমি নিশ্চিত যে আমি জবের জন্য সিলেক্ট হব না, কারণ আগেও প্রায় 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তাই প্রতিবারই ফলাফল এসেছে আমি সিলেক্ট হইনি। এটা নিয়ে আমার যে মাথা ব্যথা তার থেকে আব্বুর মাথা ব্যথা বেশি। সবসময় শুধু কথা শোনাবে। চাকরিতে আমি সিলেক্ট হয় না কেন, সেটা কি আমার দোষ? সে যাই হোক, আজ এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি আবির হাসান নিলয়, বাবা মায়ের একমাত্র সন্তান। আর শুনতে হবে না, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। ইন্টারভিউ রুমে বসে আছি, এমন সময় একজন আমাকে ভিতরে যেতে বললেন, আর বসে না থেকে রুমে গেলাম। স্যার আসবো? কথাটা বলে ভিতর থেকে মানুষটাকে দেখে নিজের কলিজা কেঁপে উঠল, কারণ সামনে জান্নাত। জান্নাতকে দেখে পাটা কাঁপতে শুরু করে দিয়েছে। এই যে মিস্টার, আপনি ভিতরে আসবেন নাকি ওখান থেকেই চলে যাবেন? মানে কি মানে করছেন? ইচ্ছে না থাকলে চলে যেতে পারেন। কথাটা শুনে মন চাইছে শালাকে ইচ্ছে মতো পেটাই, কিন্তু আপুর জন্য কিছু বলতে পারছি না। আর কোনো কথা না বাড়িয়ে ভিতরে ঢুকলাম। প্লিজ সিট। জি। শামীম সাহেব এবং রেজাউল সাহেব, আমি একাই এনার ইন্টারভিউ নেব, সো প্লিজ আপনারা কোনো কিছু বলবেন না। জি ম্যাডাম। জান্নাতের এমন কথা শুনে হার্টবিট বেড়ে গেল। এখন কি বলে আল্লাহ ভালো জানে। সো মিস্টার নিলয়, এ যাবৎ কয়টা ইন্টারভিউ দিয়েছেন? মাত্র 10টা। নিজেকে স্বাভাবিক করে বললাম। 10টা দিয়েছেন, সেটাও আবার মাত্র? জি। আপনার কি এখনো লুচ্চামি করার অভ্যাস আছে? সরি, আমাকে দেখে কি তাই মনে হয়? দেখে তো অনেক কিছুই হয়। এখন বলুন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জান্নাতের কথা শুনে মন চাইছে শালিকে ধরে ইচ্ছে মতো পেটায়। কখন কি বলতে হয় এটাও জানে না। কি হলো, কথা বলছে না কেন? জি, ছিল, বাট এখন নেই। কেন, সময় শেষ তাই? না, তবে তোর বাপের অনেক টাকা, যার জন্য অনেক অহংকার ছিল, তাই ছেড়ে দিয়েছি। কি বললি তুই? আমি অহংকার করতাম? আরে আপনি রাগ করছেন কেন? আমি কি আপনাকে বলেছি নাকি? ম্যাডাম, উনি তো অন্য কারো কথা বলছেন। ওকে, আমি সরি, এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে ম্যাডাম আপনি আগের থেকে অনেক কিউট হয়েছেন। কেন, আগে কি খারাপ দেখতে ছিলাম? শুধু খারাপ না, একদম পেতনি। আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে এলাম। থাকলে না জানি পেতনি শালে আমার ঘাড় মটকাতো কিনা। বাইরে বের হয়ে হাঁটতে লাগলাম। আমি জানি এই জবটাও আমার হবে না। আর অফিসে যে জান্নাতের সম্পর্কে বললাম অহংকারের পেতনি, সেটা একদম ডাহা মিথ্যে কথা। অহংকার জিনিসটা কি জান্নাত নিজেও জানে কিনা সন্দেহ। রিক্সা, ওর বাবার এত টাকা থাকার পরেও ভার্সিটি যেত রিক্সা করে। আর আমি যে একটা ফকির, যাকে কিনা কোনো কিছু গিফট করতে পারিনি। তবে জান্নাতের এগুলি নিয়ে মাথা ব্যথা ছিল না, বরং সে নিজে আমাকে পকেট খরচের টাকা দিত। আর পেতনিটা জান্নাতকে দেখলে পরীরা হিংসে করবে। নীল শাড়ি, খোলা চুল, হাতে ভিন্ন রকম চুড়ি, আর কপালে ছোট একটা টিপ। ব্যাস, যে কেউ দেখলেই ওর প্রতি ফিদা হয়ে যাবে। সে যাই হোক, এসব ভেবে আর লাভ নেই। আমি জানি এই জব আর হবে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে ফেসবুকিং করছি, এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি জান্নাত, তোর ইএক্স। ওই শালি, তুই আবার আমার কল করেছিস কেন? করতে হলো, কারণ আমার বাবুটা এখনো যে চাকরি করে না, তাই চাকরি দেওয়ার জন্য কল করলাম। আমি তোর বাপে চাকরি করতে পারবো না। কেন পাবে না? এমনি পারবো না, রাখ তুই। জান্নাতকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিলাম। আর হ্যাঁ, ওকে আমি তুই করে বললাম। এটারও কারণ আছে। আমি চাই না আমার মতো বেকারকে জান্নাত ভালোবাসুক। মাঝে মাঝে জান্নাতকে মনে পড়তো। তখন অনিচ্ছা থাকা সত্ত্বেও
চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। মেয়েটার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি। জান্নাতকে ভালোবাসার কথা আমি প্রথমেই বলেছিলাম, আবার ব্রেকআপটাও আমি করেছিলাম। আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। আর কিছু না ভেবে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করার পর আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বেরোলাম। কি রে, আজ তো সকাল সকাল? না রে, এমনি। আর বাসায় থাকতেও ভালো লাগে না। সবসময় আব্বু চাকরি নিয়ে কথা বলে, ভালো লাগে না সব। শুধু কিছু একাই শুনিস? আমি শুনি না। তবে আব্বু ঠিকই বলে। আর কতদিন এভাবে চলবে? ঠিক আছে, এবার বাদ দে। রাহুল, সিগারেট দে। কেন? আরে শালা খাবো। কিন্তু নিলয়। আজ আমিও খাবো। কথাটি বলার পর দুজনেই আমার দিকে তাকাতেই মনে হলো ভূত দেখার মতো আটকে উঠেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, আপনি কি নিলয়? না তো দুলা ভাই, দে সিগারেট দে। নিলয়, পাগল হয়ে গেছিস নাকি? না, তবে তোরা সিগারেট না দিলে পাগল হব। এক প্রকার জোর করেই ওদের থেকে সিগারেট নিয়ে খেতে লাগলাম। কখনো সিগারেট খাইনি, তবে আজ কেন জানি এটাই ভালো লাগছে। ওদের সাথে আরো কিছুক্ষণ সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে গোসল করে রুমে বসে আছি, এমন সময় আব্বু রুমে আসলো। নিলয়, তো চাকরির কি হলো? জানি না। তোমাকে কল দেয়নি? না। একদম মিথ্যে বলবে না। অফিসের বস আজকে বাসায় এসেছিল। মানে? তোমারে তো মানে মানে করতে। কিন্তু আব্বু, আমি সব জব করতে পারবো না। দেখো নিলয়, আমি আর কতদিন এভাবে সংসার চালাবো? এবার না হয় তুমি কিছু করো। জানি না তোমার এই জবটা করতে কি সমস্যা, আর জানতেও চাই না। তবুও তুমি এই জবটা করো। নিজের জন্য না হলেও আমাদের জন্য করো। আব্বুর মুখের উপর আর কিছু বলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। তবে যতটা সম্ভব জান্নাতকে এড়িয়ে চলতে হবে। পরের দিন অফিসের জন্য রেডি হতে যাচ্ছি, এমন সময় আব্বু এবং আম্মু রুমে এলো। কিছু বলবে? না, তবে মন দিয়ে কাজ করবি। আর কোনো কথা না বলে সকালে নাস্তা করে আব্বু আমাকে বিদায় দিয়ে অফিসের জন্য রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর অফিসে এলাম। চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখতে লাগলাম, এমন সময় পিয়ন এসে বলল, আপনি কি নিলয়? জি। ম্যাডাম আপনাকে দাদি কেবিনে রাখছেন। ঠিক আছে, যাচ্ছি। সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা বসের কেবিনের সামনে এসে দাঁড়ালাম। ম্যাডাম, আসবো? আসুন, বসুন এখানে। ধন্যবাদ। নিলয়, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? সরি, আর এখানে সব না বললে খুশি হব। কেন? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ কর্মচারী। কিন্তু নিলয়, আমি জান্নাত, প্লিজ আমাকে এমন কিছু বলো না যেন এই জবটা ছেড়ে দিতে আমি বাধ্য হয়। ঠিক আছে, আর বলবো না। আমি পিয়নকে বলে দিচ্ছি, তোমার কাজ তোমাকে বুঝিয়ে দেবে। ধন্যবাদ। আর বসে না থেকে বাইরে চলে এলাম। তারপর পিয়ন এসে আমার কেবিনের কাজ বুঝিয়ে দিল। প্রথম দিন তাই তেমন কোনো কাজ ছিল না। কয়েকজনের সাথে পরিচয় হয়ে নিলাম। তেমন কাজ নেই, তাই ম্যাডামের রুমে গেলাম। আসবো ম্যাডাম? আসো। আর কখনো আসার জন্য পারমিশন নিতে হবে না, যখন ইচ্ছে তখন আসবে। আর বলো, কি হয়েছে? হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবছি বাসায় চলে যাব। ও ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। ম্যাডামের রুম থেকে বের হয়ে কেবিনে থাকা ব্যাগটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আম্মুর সাথে একটু কথা বলে রুমে গেলাম। এরই মাঝে 2 দিন চলে গেল। ঠিক আছে, কেবিনে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে কথাগুলো বলে গেল। কিছু বুঝি না আমি। যতই জান্নাতকে এড়িয়ে চলতে চাই, সে ততই আমার কাছে চলে আসে। আর কিছু না ভেবে জান্নাতের কেবিনে গেলাম। ম্যাডাম, আসবো? ওই, তোমাকে কতবার বলবো আমার কেবিনে আসতে? তোমার পারমিশন নিতে হবে না। সেটা হয় না ম্যাডাম।
কেন হয় না? কারণ আপনি আমার বয়স, আর আমি সাধারণ একজন কর্মচারী। আর আমাকে বা কেন পারমিশন নিতে হবে না? আরও তো সবাই আছে, তাদের বলুন। নিলয়, তুমি কি আমাকে এখন আর একটুও ভালোবাসো না? কাজের কথা বললে বলুন, না হলে আমি আমার কেবিনে যাব। ঠিক আছে, যাও। আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে এলাম। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। লাঞ্চে ফ্রি আছো? কেন? দুজনে একসাথে লাঞ্চ করতাম। ঠিক আছে। আর শোনো, একটু হাসি খুশি থেকো। কেন, এখন কি আমি মনমরা হয়ে থাকি? আরে না, তুমি এত হ্যান্ডসাম, বাট একটু কম কম হাসো। তা ঠিক। আর হেসে কথা বললে যদি তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে? তাহলে কি আমাকে বিয়ে করে নেবে? কাজ বাদ দিয়ে এত হাসাহাসি কিসের? আসলে ম্যাডাম। থাক, আর বলতে হবে না, এখন কাজ করুন। জি। তারপর জান্নাত চলে গেল। আমার কথা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে ঠিক খেয়াল করিনি। এই যে স্যার, আর কতক্ষণ কাজ করবেন? ও, তুমি? কেন, অন্য কারোর আসার কথা ছিল বুঝি? আসবে আর কি, সে মানুষটা আর নেই। থাক, আর কথা বলতে হবে না, এখন চলো। চলো। তারপর রিয়ার সাথেই লাঞ্চটা করে নিলাম। অফিস ছুটির পর বাইরে আসতে দেখলাম রিয়া একটা রিক্সায় বসে আছে। বাসায় যাবে না? যাব। তাহলে আসো। না থাক, আমি যেতে পারবো। আরে সমস্যা কি, আসো। আর আমি তো তোমাদের ওখান দিয়েই যাব। তারপরেও তুমি যাও, আমি অন্য একটা রিক্সা করে যেতে পারবো। আমি কিন্তু রাগ করব, প্লিজ। ঠিক আছে, চলো। রিক্সাতে ওঠার পর সারাটা রাস্তা দুজন কথা বলতে বলতে এলাম। বাসের কাছে এসে রিয়াকে বিদায় দিয়ে ভিতরে চলে গেলাম। প্রেসে ফোন টিপছি, এমন সময় আম্মু বলল, মেয়েটার নাম কি রে? কোন মেয়ে আম্মু? আরে ওই মেয়ে যার সাথে তুই রিক্সা করে এলি। ও, ওর নাম তো রিয়া, আমার সাথেই কাজ করে। মেয়েটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমি কি করব? তুই চাইলে ওর বাসায় কথা বলে দেখতে পারি। আম্মু, তুমি কি পাগল হলে নাকি? এখন এখানে পাগল হওয়ার কি আছে? এখন আমি বিয়ে টিয়ে করবো না। আর আম্মু প্লিজ এটা নিয়ে কিছু বলো না। রিয়া শুধু তোমার বন্ধু, আর কিছু না। হতে কতক্ষণ? আম্মু, আমি তোমার পায়ে ধরি, তুমি এখন যাও। ঠিক আছে, তবে তুই ভেবে দেখতে পারিস। আম্মু চলে যাওয়ার পর লম্বা একটা নিঃশ্বাস ফেললাম। সালা রিক্সা করে আসার সমস্যা, এখন থেকে একা একা হেঁটে আসতে হবে। সেদিনের মতো আর কিছু না ভেবে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে চলে এলাম। আর ঢুকতেই, নিলয়, একটা কথা বলি। জি বলুন। না, আগে তুমি আমাকে তুমি করে বলো। সেটা আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? পারবো না ব্যাস। ঠিক আছে, পারতে হবে না, এখন বলো, বাসায় থেকে কি তোমার জন্য পাত্রী দেখছেন? দেখুন, এগুলো নিতান্ত আমার পার্সোনাল ব্যাপার, আর আপনার না জানলেও চলবে। প্লিজ বলো। ওই, তোকে আমি বলতে চাবো কেন? তুমি আমাকে বকা দিলা? আজ মনে হচ্ছে প্রথম দিলাম। তাই বলে অফিসে? দরকার হলে আরো দেব, তো সমস্যা? তোমার সমস্যা না হলে কার হবে? ঠিক আছে, তাহলে আমি আর আজ থেকেই জব করবো না, কাল থেকে আর আসবো না। এই না, তুমি আমাকে বকা দিবা, মন যা চাই তাই দিবা, তারপরেও তুমি জব ছেড়ে দিও না। মনে থাকে জানো। এখন বলো, কি খাবে? ছুটি লাগবে। আরে মাত্র তো আসলে, দুপুরের পরে যেও। না থাক, লাগবে না, আমি চাই।
আর কোনো কথা না বাড়িয়ে কেবিনে এসে কাজ করতে লাগলাম। এই কয়েকদিনে কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে কাজের ফাঁকে কথা বলতে পারি। হঠাৎ করেই জান্নাতের কথা মনে পড়ল। মেয়েটা অনেক ভালোবাসে, কিন্তু প্রতিদানে আমি তাকে কিছুই দিতে পারছি না। কি নিলয় সাহেব, কি ভাবছেন? না, তেমন কিছু না, এমনি। আপনার কি খবর? এই তো চলছে ভাই। কিছু মনে না করলে একটা কথা বলি। মনে করলে বলবেন না। আচ্ছা শুনুন, আপনারা রিয়া ম্যাডামের সাথে কি সম্পর্ক? কেন? আর আমরা তো জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমার মনে হয় উনি আপনাকে ভালোবাসে। রাফি সাহেব, আপনার কপাল ভালো যে রিয়া আর আসেনি। আসলে আপনারা তো খবর করে ছাড়তেন। আর শুনুন, এখন একটা বিয়ে করে ফেলেন। তেমন কোনো মানুষ পেলে অবশ্যই করব, তখন আর বলতে হবে না। কেন, আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? জীবনে একটা ছিল, তবে এখন আর নেই। কেন? সেটা অন্য এক সময় বলবো। ঠিক আছে, এখন যাই, কাজ করি। ওকে, বাই। রাফির সাথে কথা বলে আবার কাজে মন দিলাম। হাতে কিছু কাজ থাকায় খেয়াল করিনি দুপুর হয়ে গেছে। আর কত কাজ করবে? মানে? ও ম্যাডাম, আপনি? আরে বসো বসো। জি। এখন বাসায় চলে যাও। কেন? সকালে যে বললে তোমার ছুটি লাগবে। না, আমার ছুটি লাগবে না। তখন যে বললে। এমনি বলেছি। তাহলে চলো লাঞ্চ করি একসাথে। আপনি যান, আমার দেরি হবে। ঠিক আছে, তোমার কাজ হলে আমার কেবিনে এসো, দুজনে একসাথে খাবো। আপনি খেয়ে নিন। না, তুমি না আসলে আমিও খাবো না। দেখা যাবে। কাজ শেষ করতে আরো 1 ঘন্টা সময় লাগে। টেবিলের নিচ থেকে খাবার বের করতেই জান্নাতের কথা মনে পড়ল। তাই টিফিনটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? তুমি সোফায় 5 মিনিট বসো, আমি কাজটা শেষ করে আসছি। জি। পকেট থেকে ফোনটা বের করে টিপতে শুরু করলাম। এদিকে অনেক ক্ষুধা লেগেছে, কিছু বলতেও পারছি না। তবে অনেক রাগ হচ্ছিল। মন চাইছিল উঠে গিয়ে জান্নাতের ল্যাপটপটা ভেঙে দিই, কিন্তু পারছি না। ঠিক কিছু সময় পর। রেগে গেছো? না। নিলয়, একটা কথা বলি। বলুন। সেদিন কি আমার কোনো দোষ ছিল যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? আপনার কোনো দোষ ছিল না, আর এখনো নেই। তাহলে কেন চলে গেছিলে আমার জীবন থেকে? তুমি যা বলতে আমি তো সেই কথাই শুনতাম। তাহলে কেন তুমি আমার সাথে এমনটা করলে? বুঝলাম আমি কিছু একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে। তা না করে হুট করে একদিন এসে আমাকে বললে আমাদের ভালোবাসা আর রাখা সম্ভব না। কি হয়েছিল তোমার? প্লিজ নিলয়, কথা বলো। লাঞ্চ করবেন নাকি চলে যাব? কথাটা শুনে জান্নাত একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে। তারপর লাঞ্চ শেষ করে নিজের কেবিনে চলে আসলাম। তার কিছুক্ষণ পর অফিসের ছুটি হয়ে গেল। তারপর আমি বাড়ি চলে আসলাম। বাসায় ঢুকতে মা বলল, তোর অফিস কেমন চলছে? এই তো আম্মু, চলছে। আচ্ছা শোন, আগামীকাল আমি আর তোর আব্বু তোর মামার বাসায় যাব। তুই কি যাবি? না আম্মু, অফিসে কাজের চাপ অনেক। কিন্তু ওই পাগলিটা তো আমাদের দুজনের মাথা খেয়ে ফেলবে। তোমরা এবার ম্যানেজ করে নাও। ঠিক আছে, তুই এখন রেস্ট নে। রুমে বসে ফোন টিপছি। এমন সময় আম্মু আসলো, আর এসে যা বলল তা তো শুনতেই পেলেন। আম্মু বলল যে পাগলি। আপনারা আবার আমার গার্লফ্রেন্ড ভাববেন না। পাগলিটার নাম নীলা, অনেক পিচ্ছি। তবে ওর কথা বলা আর শাসন করা সবার মন মুক্ত করার মতো। সে যাই হোক, আম্মু চলে যাওয়ার পর আরো কিছু সময় বন্ধুদের সাথে ফোনে কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন আব্বু আম্মুকে স্টেশন অবধি এগিয়ে দিতে গিয়ে অফিসের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 45 মিনিট। না জানি জান্নাত আজ কি বলে, তবে ও কিছু বলবে।
আমার মনে হয় না, কারণ জান্নাত আমাকে দেখে অনেকটা ভয় পায়। কেন পায় জানি না। কেবিনে বসে কাজ করছি, এমন সময় রিয়া ডাকলো। এই যে নিলয় সাহেব, আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। তা কাজটা কি শুনি? বউকে রান্না করে খাওয়াচ্ছিলেন নাকি? থাকলে তো খাবো, আসলে আব্বু আমাকে স্টেশনে এগিয়ে দিতে গিয়েছিলাম। কেন, ওনারা কোথাও গেল নাকি? মামার বাসায়। ও, এখন বলো আমাকে কেমন লাগছে? আরে অবাক হচ্ছ কেন? রিয়ার সাথে এতটা সময় কথা বলছিলাম, কিন্তু খেয়াল করিনি রিয়া শাড়ি পরে এসেছে। আরে বা, আজকে শাড়ি পরার কারণটা কি শুনি। কেন, আমার বুঝি শাড়ি পরা বারণ? বারণ হবে কেন, কখনো পরো না তো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আগে আমার উত্তর দাও। সুন্দর লাগছে। শুধু সুন্দর? শুধু কেন হবে, অনেক বেশি সুন্দর লাগছে। যে কেউ আজ তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। কাউকে পড়তে হবে না, শুধু তুমি পড়লেই হবে। কি বললে? কিছু না। ঠিক আছে, এখন কাজ করো। তারপর দুজনে আর কথা না বলে কাজে মন দিলাম। কিছু সময় পর পিয়ন এসে রিয়াকে ম্যাডামের রুমে নিয়ে যেতে বলল। সেদিকে কান্না দিয়ে নিজের মতো করে কাজ করতে লাগলাম। প্রায় 15 মিনিট পর ম্যাডামের রুমে গিয়ে রিয়া বের হলো, তবে সাথে আর একটা মেয়েকে দেখলাম। তবে মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু কে এসে মনে করতে পারছি না। এত ভেবে আমার কাজ নেই, তাই আবার কাজে মন দিলাম। কিন্তু কপালটা খারাপ, তাই শান্তিমতো কাজটাও করতে পারলাম না, কারণ জান্নাত তার কেবিনে আমাকে ডেকে পাঠিয়েছে। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? আসো। আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। ওকে। আর রিয়ার সাথে তোমার এত কি কথা থাকে? ফ্রেন্ড, কথা বলতে পারি। ফ্রেন্ড নাকি অন্য কিছু? দেখুন। কি বলবে তুমি? তুমি কি মনে করেছো আমি কিছু দেখতে পাই না? আমি সব সময় তোমাদের উপর নজর রাখি। আমি রিয়ার সাথে কি কথাও বলতে পারবো না? না, পারবে না। কেন পারবো না? আমি বলেছি তাই। জান্নাত, তুমি যেটা ভাবছো আসলে সেটার কিছুই না। আমাকে কিছু শেখাতে হবে না, যাও কাজ করো। আর ওর সাথে যেন কথা বলতে না দেখি। আর যদি বলি? সেটা পরে বুঝতে পারবে। সেখানে আর কিছু না বলে কেবিনে চলে এলাম। নিজের উপর অনেক রাগ হচ্ছে। কেন যে চাকরিটা করতে গেলাম? এখন যদি চাকরি ছেড়ে দিই তাহলে আব্বু অনেক কষ্ট পাবে, আর রিয়ার সাথে কথা না বলে কি বা হবে। এখন থেকে রিয়াকে একটু এড়িয়ে চলতে হবে। রিয়ার দিকে লক্ষ্য করতে দেখলাম নতুন মেয়েটিকে কাজ শেখাচ্ছে। আমিও আর কিছু না ভেবে কাজ করতে লাগলাম। সবার প্রায় টিফিন খাওয়া শেষ, শুধুমাত্র আমি ছাড়া, কারণ সকালে আব্বু আম্মুকে বিটা দিতে গিয়ে টিফিনটাই আনা হয়নি। ঘড়ির দিকে টাকা দিয়ে দেখলাম 2:30 বাজে। অফিসের বাইরে এসে একটা দোকান থেকে সিগারেট নিলাম। ভিতরে হয়তো খেতে দেবে না। সিগারেটটা খেতে খেতে অনেকটা চিন্তা দূর হলো, তাই আর বাইরে না থেকে অফিসের ভিতর চলে এলাম। কাজ করতে যাব। এমন সময় আব্বুর কল। হ্যাঁ আব্বু, ঠিক মতো পৌঁছে গেছ? প্রায় 30 মিনিট আগে আসছি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, শুধুমাত্র নীলা ছাড়া। কেন, আমার গার্লফ্রেন্ডের কি হয়েছে? সেটা ওর থেকেই শোনো। ঠিক আছে, দাও। তুমি আসলে না কেন? এখন তো আগের মতো না, এখন আমি কাজ করি, তাই না? তাই কি হয়েছে? অফিসে ম্যাডাম ছুটি দেয় না তো। তাই বলে তুমি আসবে না? ঠিক আছে, আমার পুরি গার্লফ্রেন্ড, কিছুদিন পর আমি যাব। প্রমিস করো। ওকে, প্রমিস। এখন রাখি। কিন্তু আমার পাপ্পি। ভাইয়া, এত হেসো না, পেট ব্যথা করবে। ঠিক আছে পুরি। বাই।
নীলার সাথে কথা বলে কলটা কেটে দিলাম। ফোনটা ডেস্কের উপর রাখতে দেখলাম রিয়া কেমন করুণ আর্তনাদে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চাইছে, চোখটাও ঝলমল করছে। হঠাৎ জানাদের কথা মনে পড়তেই সেদিকে চোখ না দিয়ে কাজে মন দিলাম, কিন্তু ক্ষুধার জন্য বারবার কাজেও মন বসাতে পারছি না। চলে গেলাম ম্যাডামের কেবিনে। ম্যাডাম, আসবো? বলো কি হয়েছে? একটু ছুটি লাগতো। কেন? ভালো লাগছে না, আর হাতের কাজ সব শেষ। আজকে ছুটি হবে না, এমনিতেই আজ লেট করে অফিসে এসছো। এই নাও ফাইল, যাও কাজ করো। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, কাল সকালের মধ্যে ফাইলটা আমি কমপ্লিট চাই। জান্নাতকে কিছু না বলে ফাইলটা নিয়ে ডেস্কে চলে এলাম। খুব রাগ হচ্ছিল, ফাইলটা ছুঁড়ে ডেস্কে মারলাম। কি ভাই, রাগ করেছেন নাকি? ম্যাডাম কিছু বলেছে? আপনি আপনার কাজ করুন। আর কোনো কথা না বলে কাজ করতে লাগলাম। ক্ষুধার্ত পেটে কাজ করতে একদম ভালো লাগছিল না, কিন্তু আমি তো জান্নাতের কাজ করতে গেলাম। তার গোলামি ছাড়া আমার বা আমাদের সবার কি করার আছে? একাধারে কাজ করতে লাগলাম। নিলয়, বাসায় যাবে না? হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে বাসায় যাব। তুমি যাও। ঠিক আছে, বাসায় গিয়ে একটা কল করো। এত দরদ দেখাতে হবে না, যার যার কাজ সেই সেই করুক। ভুলে যাবেন না, এটা কাজের জায়গা, কথা বলার জায়গা না। সরি ম্যাডাম। রিয়া, তুমি চলে যাও। রিয়া আর কিছু না বলে চলে গেল। জানালার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা রেগে গেছে। সেদিক আর খেয়াল না করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে খেয়ালই করে নিজে রাত হয়ে গেছে। একটু আগে পিয়ন এসে বলে গেল বাসায় যেতে, কিন্তু জান্নাতের প্রতি রাগের জন্য কাজ করতে লাগলাম। আর একটু কাজ বাকি আছে। এমন সময় রিয়া কল করলো। কল করলে না কেন? তুমি কি বলেছিলে? বাসায় গিয়ে কল করতে। কিন্তু আমি তখন বাসায় যাইনি। যাওনি মানে? এখন কোথায় তুমি? অফিসে। কি বলছো এসব? এত রাতে অফিসে কি করছো? কাজ। কি এমন কাজ যার জন্য এত রাত অবধি করতে হবে? সেটা ম্যাডাম ভালো জানেন। আর কাজ করতে হবে না, বাসায় যাও, অনেক রাত হয়েছে। আর একটু কাজ আছে। রিয়ার সাথে আর কথা না বাড়িয়ে কাজ করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর কাজ শেষ করে ঘড়ির দিকে খেয়াল করতে দেখলাম 10:30 বেজে গেছে। অফিসে দেরি না করে বাইরে চলে এলাম। কিছু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা করে বাসায় চলে এলাম। সাথে কিছু রাতের খাবার, ফ্রেশে খাবারটুকু খেয়ে নিলাম। মাথাটাও ধরে আসছে, এত লম্বা সময় ধরে কাজ করার জন্য হয়তো মাথাটা ব্যথা করছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুমের ঘরে চলে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের জন্য রওনা দিলাম। আজকে সকালেও নাস্তাটা করা হলো না। অফিসে যেতে যেতে 15 মিনিট লেগে যায়। হয়তো আজকেও বকা খেতে হবে। নিজে ডেস্কে বসতে যাব, এমন সময় পিয়ন এসে বলে গেল ম্যাডাম তো রুমে আমাকে ডেকেছেন। যা ভেবেছিলাম সেটাই হলো। ডেস্ক থেকে কালকের ফাইল নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। তুমি একটা কথা বলো তো, প্রতিদিন তোমার লেট হয় কেন? নাকি তুমি অফিসটা নিজের মনে করো? এরপর থেকে যেন না দেখি লেট করে অফিসে আসা। যাও কাজ করো। জান্নাতের কথার কোনো জবাব না দিয়ে গতকালের ফাইলটা ম্যাডামের টেবিলের উপর রাখলাম। এটা আপনি গতকাল যে ফাইলটা দিয়েছিলেন সেটা, এটুকু বলে নিজে ডেস্কে চলে এলাম। ভেবেছিলাম অফিসে গিয়ে সকালে নাস্তাটা করব, কিন্তু সেটা আর হলো না। তবে রিয়াকে বলে দেখি কি হয়। রিয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলো। তুমি কি টিফিন এনেছ? কেন বলো তো? সকালে নাস্তাটা করা হয়নি, আর গত রাতে ভালো করে খেতে পারিনি। যদি কিছু মনে না করো, তোমার টিফিনটা দিলে খেতে পারতাম, আর লাঞ্চ টাইমে হোটেল থেকে আমি তোমাকে খাইয়ে দেবো। আরে এটা বলতে কি লজ্জা করতে হবে নাকি? এই নাও খেয়ে আসো। ধন্যবাদ।
এখন ধন্যবাদ দিতে হবে না, খাওয়ার শেষে যদি ভালো লাগে তখন দিও। ঠিক আছে। খাবার খেয়ে রিয়াকে টিফিন বক্সটা ফেরত দিয়ে দিলাম। ধন্যবাদ। ডেস্কে বসে কাজ করছি, সেই সময় রিয়া বলল, নিলয়, বলো। তানহাকে চেনো? তানহাকে? আমাদের অফিসে নতুন জয়েন করেছে। ওকে, দাঁড়াও। ঠিক আছে। একটু পর রিয়া নতুন জয়েনিং করা মেয়েটিকে সামনে নিয়ে এলো। হাই ভাইয়া। হাই। আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, ঠিক মনে করতে পারছি না। আর তোমার যে বয়স, তোমাকে তো জব দেওয়ার কথা না? ভাইয়া, আপনার মনে আছে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট থেকে 2টো মানুষকে বাঁচিয়েছিলেন? সেদিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা কেউ বাঁচতাম না। তার মানে তুমি? জি ভাইয়া, আপনি হয়তো অন্ধকারে দেখতে পাননি, কিন্তু আমি দেখেছিলাম। যখন আপনি আমাদের হসপিটালে রেখে চলে গিয়েছিলেন, তারপর 2 দিন হসপিটালে থাকার পর যখন সুস্থ হয়ে যায়, আপনাকেও অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আম্মু অনেকবার আপনাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনার ঠিকানা তো কিছুই জানি না, তাই আপনাকে আর সন্ধান করতে পারিনি। আমি দুঃখিত যে পরে আর তোমাদের কোনো খোঁজ নিতে পারিনি। আসলে সেই সময় কিছু কাজ ছিল। এখন বলো, আন্টি কেমন আছেন? আম্মু আর এখন নেই। নেই মানে? কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছে। আমি সরি। আর আঙ্কেল কেমন আছে? ভাইয়া, পৃথিবীতে এখন আমার কেউ নেই। যখন আমি অনেক ছোট তখন আব্বু মারা যায়। আম্মু লালন পালন করতেন ওনার শিক্ষকতার উপার্জনের টাকা দিয়ে। কিন্তু এখন জব করতে গেলে কেন? বেঁচে থাকার জন্য। তানহার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। কথা বলার সময় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তানহার চোখে পানি। ডেস্কে বসে কাজ করছিলাম। ঠিক এমন সময় জান্নাত রুমে আসতে বলল, আর বসে না থেকে জান্নাতের রুমে গেলাম। জি ম্যাডাম, বলুন। রাগ করেছো আমার উপর? আপনার উপর রাগ করতে যাবো কেন? আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। কি করবো বলো? তুমি তো আমার একটা কথাও শোনো না, সব সময় শুধু রিয়ার সাথেই কথা বলো। ম্যাডাম, কাজের কিছু কথা থাকলে বলুন, আমি আপনার এসব বাজেটা কথা শুনতে পারবো না। তুমি কি আমার কথায় বিরক্ত হও? হ্যাঁ, আমি অনেক বিরক্তি হয়। কি এত কথা তোর? বারবার আমাকে তোর কেবিনে আসতে হবে? আমি তোর কাজ করি ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তোর অন্য কথা শুনতে পারবো না। তোর কাজ হলেই হলো। এতে তুই যদি আমাকে তোর অফিসে রাখিস তাহলে রাখ, না হলে আমি তোর অফিসে আর কাজ করতে পারবো না। তুমি আমাকে তুই করে বললে? হ্যাঁ বলছি। কি করবি তুই? কিছু না, যাও তুমি কাজ করো। সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ডেস্কে চলে এলাম। রাগের মাথায় কি যে কি বলে ফেললাম আল্লাহ ভালো জানেন। এখন জান্নাত যে কি করবে, আর বারবার আমাকে ডাকারই বা কি দরকার আছে? মনে মনে এসব ভাবছি আর কাজ করছি। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে, মানে লাঞ্চের সময়। এই যে স্যার। হ্যাঁ বলো। যাবে না? কোথায় যাব? কোথায় মানে? তোমার মনে নেই? কি বলেছিলাম মনে পড়ছে না। ঠিক আছে, মনে করতে হবে না, আমি গেলাম, থাকো তুমি। আরে রাগ করছো কেন? লাঞ্চ করতে তো যাবই। তুমি তানহা কোটে কেন? কেন? আমি বলছি তাই। ঠিক আছে, ডেকে আনছি, তুমি একটু অপেক্ষা করো। রিয়া চলে যাওয়ার পর চেয়ারে বসে ভাবছি কি করা যায়। হঠাৎ কারোর হাতে স্পর্শ পেয়ে ঘুরে তাকালাম, দেখলাম জান্নাত। কিছু বলবেন? লাঞ্চ করবে না? করব। তাহলে আমার কেবিনে আসো। আজ একসাথে লাঞ্চ করতে পারবো না। সকালে রিয়া টিফিন খেয়েছি, তাই এখন থেকে খাওয়াতে হবে। ওর টিফিন খেতে হবে কেন? কারণ আব্বু আম্মু বাসায় নেই। ও, আপনি খেয়ে নিন। ঠিক আছে। জান্নাত চলে যাওয়ার পর রিয়া আর তানহা এলো। তাদের কোনো কথা বলতে না দিয়ে বললাম, জান্নাত চলে যাওয়ার পর রিয়া আর তানহা এলো।
তাদের কোনো কথা বলতে না দিয়ে বললাম, চলো। কোথায় ভাইয়া? লাঞ্চ করতে। কিন্তু আমি তো টিফিন এনেছি। তাতে কি, আজ না হয় আমাদের সাথেই খেলে। ঠিক আছে, চলুন। রিয়া, একটা কথা বলার ছিল। বলো। তোমার বাসায় কে কে থাকে? বিয়ের প্রস্তাব দেবে নাকি? ওই চুপ করো, আগে যা বলেছি তার উত্তর দাও। আমি, আব্বু, আম্মু আর ছোট একটা ভাই। ভাই কি করে? ক্লাস 3-তে পড়ে। তাহলে গুড। আরে কিসের গুড, বলবে তো। তোমার বুঝতে হবে না, আগে রেস্টুরেন্টে ঢুকে পড়ো, তারপর সব বলছি। ঠিক আছে। অফিসের পাশে একটা রেস্টুরেন্টে গেলাম। ভিতরে যাওয়ার পর 3 জন খাবার অর্ডার করলাম, তারপর খেতে শুরু করলাম। তানহা, তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো বা এখনো করো? ইন্টার প্রথম বর্ষের এক্সাম দিয়েছি। সে তো অনেক আগেই হয়েছে। রিয়া, তুমি চুপ করে খাও। ওকে। তানহা বলো। জি ভাইয়া, রিয়া আপু ঠিকই বলছেন, অনেকদিন আগে এক্সাম দিয়েছি, 2 দিন আগে রেজাল্ট দিয়েছে। বুঝলাম। এখন তোমার ইচ্ছে কি? এখন আর কোনো ইচ্ছা নেই। মানে আর পড়াশোনা করবে না? ইচ্ছা ছিল, আর আম্মুরও অনেক ইচ্ছা ছিল বড় হয়ে আমি শিক্ষিকা হব, কিন্তু আগে তো বাঁচতে হবে, তাই না? তোমার রেজাল্ট কি হয়েছে? ভাইয়া এগুলো বাদ দিন, যেটা বললাম সেটা বলো। প্রথম হয়েছি। আরে কান্না করছো কেন? ওকে, আমি কান ধরছি, আর কখনো এসব বলবো না। ভাইয়া আপনার কথা শুনে কান্না পাইনি, কান্না পেয়েছি আম্মুর কথা মনে করে। আম্মুকে বলেছিলাম এবার আমি প্রথম হব, কিন্তু আমার কি কপাল দেখুন, আম্মু আর আমার রেজাল্টটাও শুনে যেতে পারলো না। ঠিক আছে, এখন খাও। আর রিয়া, কি হলো তোমার? ও রিয়া, আও মারলে কেন? এত সময় ধরে ডাকছি, শুনতে পাও না? তুমি তো চুপ করে খেতে বললে। আমাদের কথা বলা দেখে তানা ফিক করে হেসে দিল। যাক, আজকে রিয়ার জন্য হলেও মেয়েটা হাসলো। সবসময় তো চুপ করে থাকে। বলো কি বলবে? আজকে তানা তোমার বাসায় থাকবে। মানে ভাইয়া আমি রিয়াপুর বাসায় থাকতে যাব কেন? আমি বলছি তাই। কিন্তু ভাইয়া। আমাকে কি পর ভাবো? না, কিন্তু ভাইয়া। তাহলে যা বলছি তাই শোনো। আর রিয়া, তোমার বাসায় কি সমস্যা হবে? একদম না। যা বললাম তাহলে সেটাই করো। তারপর আরো কিছুক্ষণ কথা বলতে লাঞ্চ শেষ করে অফিসে চলে এলাম। কিছু সময় কাজ করার পর আম্মুকে কল করলাম। আম্মু, তোমরা এখনই বাসায় চলে আসো। কিন্তু কেন? আগে আসো, তারপর। আর আমার বুড়ি গার্লফ্রেন্ডটাকে সাথে নিয়ে এসো। ঠিক আছে, আসছি। আর কোনো কথা না বলে কলটা কেটে দিলাম। তারপর আবার কাজে মন দিলাম, কিন্তু বারবার একটা পয়েন্টে এসে আটকা পড়ছি। অনেকবার চেষ্টা করেও কাজটা পারলাম না। তাই ভাবলাম জান্নাতের কাছে যাই, যেই ভাবা সেই কাজ। ম্যাডাম, আসবো? আসো। এই জায়গাটা একটু সমস্যা হয়েছে। একটু ভাবার পর জান্নাত নিজেই কাজটা সলিউশন বের করে দিল। ম্যাডাম, কিছু কথা বলি। আমি আপনাকে এত অপমান করি, তারপরেও কেন রাগ করেন না? ভালোবাসার মানুষের প্রতি রাগ রাখতে নেই। ও ঠিক আছে, বাই। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আবার নিজের কাছে মনোযোগ হলাম। অফিস টাইম শেষ, তাই বাসা যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। একটু আগে রিয়া আর তানহা চলে গেছে, বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় জান্নাত গাড়ি নিয়ে সামনে এলো। বাসায় যাবে না? যাব। গাড়িতে ওঠো। আমি যেতে পারবো, আপনি যান।
চুপচাপ গাড়িতে ওঠো। কথা না বাড়িয়ে জান্নাতের গাড়িতে উঠলাম। তোমার ড্রাইভার নাই কেন? সরি, তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই, আমার ড্রাইভার রাখতে মন চায় না, তাই নিজেই চালাই। ও আচ্ছা, তোমার বাবা মা কোথায় গেছেন বললে না? মামার পাশে গেছে কিছু কাজের জন্য। ও, আসবে কবে? আজকে আসতে পারে। নিলয়, তোমার কলেজের কথা মনে পড়ে? পড়লেই বাকি, সেটা আমাদের অতীত, তাই না? কিন্তু জান্নাত, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, প্লিজ এসব আর বলো না। ঠিক আছে। তারপর দুজনে নিশ্চুপ। কিছু সময় পর বাসার সামনে এসে জান্নাত আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে এসে ফ্রেশ একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত 7টা বাজে। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখলাম বুড়ি মানে নীলা, তার মানে আব্বু আম্মু চলে এসেছে। ভাইয়া, তুমি এমন কেন? আমি আবার কেমন? এই যে তুমি আমাদের এগিয়ে আনতে চাওনি, জানো আমি কত কষ্ট পেয়েছি। ওরে আমার বুড়ি রে, কত কষ্ট পেয়েছে। চলো ডিয়ার গার্লফ্রেন্ডস, আম্মুর কাছে যাই। যাব না। কেন? আগে তুমি আমাকে কোলে নাও। আমার এত শক্তি নেই যে তোমাকে কোলে নেব। যাও, তোমাকে নিতে হবে না। এত বড় মানুষ আমার মতো 5 বছরের কিউট মেয়েকেই কোলে নিতে পারবে না। বাপ্পা, কত ডাক, আসো বুড়ি। তারপর নীলাকে কোলে করে আম্মু আব্বুর কাছে গেলাম। আব্বু আম্মু, তোমাদের কিছু কথা বলার আছে। জানি না তোমাদের ফলাফল কি দাঁড়াবে, কিন্তু তোমরা প্লিজ আমার কথাটা রেখো। প্রয়োজন হলে কিছু সময় ভাবতেও পারো। আগে বলবি তো কথাটা কি? তানার ব্যাপারে সব বললাম। এখন তুমি কি চাও? আব্বু, মেয়েটার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আর আমার নিজের কোনো বোনও নেই। তাই বলছি তান আমাদের সাথে থাকবে এবং পড়াশোনা করবে। কিন্তু মেয়েটা কি রাজি হবে? হতে হবে। নিলয় তোমার যা করার করবে। মেয়েটার ইচ্ছাটা পূরণ করতেই হবে। ভেবেছিলাম তোমাদের অনেক করে বোঝাবো, কিন্তু আর তার প্রয়োজন হলো না। থ্যাংক ইউ আব্বু আম্মু। আর একটা কথা ছিল। কি বল? তানাকে তোমরা বাবা মায়ের অধিকার দিতে হবে। আরে পাগল, ওকে আমার মেয়ে করে বাসায় রাখবো, চিন্তা করিস না। সত্যি? সত্যি। লাভ ইউ আব্বু আম্মু। আরো কিছুক্ষণ কথা বলে রুমে চলে এলাম। হাফ সেটে বাজলাম। ভেবেছিলাম আব্বু আম্মু অপরিচিত একটা মেয়েকে বাসায় এনে বাবা মায়ের অধিকার দেবে, ভাবতেই পারিনি। অনেক খুশি লাগছে, তার থেকে গর্ব হচ্ছে আব্বুর আম্মুর প্রতি। পরের দিন এখনো তানা বাড়িয়াকে এটা নিয়ে কিছু বলিনি, সারপ্রাইজ দেবো তাই। লাঞ্চ শেষ করে কাজ করছি। ঠিক সেই সময় ম্যাডামের রুমে ছোট ছোট কথা বলা বাড়ি থেকে শুনতে পেলাম। কথা বললে ভুল হবে, অনেকটা বকাঝকার মতো। সবাই কাজ পাতিয়ে ম্যাডামের রুমের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। এভাবে আরো কিছুক্ষণ সময় পার হওয়ার পর দেখলাম তানহা ম্যাডামের রুম থেকে কান্না করতে করতে বেরোচ্ছে। তানহার এমন কান্না দেখে বুকের ভিতর ছ্যাক করে উঠল। যদিও আমার নিজের কোনো বোন না, কিন্তু যখন আমাকে ভাইয়া বলে, সবকিছু বলেছে, তখন থেকেও নিজের বোনের অধিকার দিয়েছি। অফিসের সব স্টাফ তানহার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে। রিয়াকে দেখলাম তানাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এসব একদম আর সহ্য হচ্ছিল না। উঠে গিয়ে তানহার কাছে গেলাম। সবাই এখানে থেকে যান আর নিচের রুমে কাজ কর। অনেক রেগে আর চড়ে পড়লাম। সবাই আর কিছু না বলে চলে গেল, কিন্তু রিয়া তানার কাছে আছে। এই মেয়ে, তোকে কি আলাদাভাবে যেতে হবে বলতে? তুমি আমাকে তুই? হ্যাঁ তুই, যা এখান থেকে। ভয় পেয়ে রিয়া কিছু না বলে চলে গেল। এবার নিজেকে স্বাভাবিক করে বললাম, তা না বোন আমার, সত্যি করে বলবি তুই কি ম্যাডামকে কিছু বলেছিস? ভাইয়া বিশ্বাস করুন, আমি ম্যাডামকে কিচ্ছু বলিনি।
কাজে একটা ভুল হয়েছে, যার জন্য ম্যাডাম আমাকে মৃত আম্মু আব্বুকে নিয়ে বকাঝকা করেছে। তানহার থেকে আর কিছু না শুনে তানহার হাত ধরে জান্নাতের কেবিনে গেলাম। তুই তানহাকে কি বলেছিস? ওর কাজে ভুল হয়েছে তাই বলছি। তানহাকে সরি বল। হাউ ফানি, ওকে আমার সরি বলতে হবে নাকি? হ্যাঁ হবে। যদি না বলি? জান্নাতের কথাগুলো সূচের মতো শরীরে বিঁধে যাচ্ছিল, অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সহ্য করতে না পেরে অনেকটা শক্তি দিয়ে থাপ্পড় মারলাম। কি ভেবেছিস তোর যা ইচ্ছে তাই বলবি? তুই জানিস তানহাকে? তুই কি করে বলবি? আমি বলছি তানহা আমার বোন। কিন্তু তোমার তো নিজের কোনো বোন নেই। হ্যাঁ, সেটা পরশু অব্দি ছিল, কিন্তু গতকাল থেকে তানহা আমার বোন। যদিও আমার নিজের মায়ের পেটের বোন না, কিন্তু আজ এখন থেকে তানহা আমার মায়ের পেটের বোন। তুই যে জবের জন্য অন্য তানহাকে বকা দিয়েছিস, সে জব আজ থেকেও করবে না। কালকের মধ্যে তুই রেজাল্ট লেটার পেয়ে যাবি। কথাগুলো বলে ডেস্ক থেকে ব্যাগটা নিয়ে তানহাকে সাথে করে অফিসের বাইরে নিয়ে চলে এলাম। ভাইয়া, ম্যাডামের সাথে এইভাবে কথা বলা ঠিক হয়নি। সেটা আমি শুনতে চেয়েছি। না, কিন্তু জব ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? ভয় পাচ্ছিস? তুই এখন আমার বোন। গতকাল আব্বু আম্মুকে সব বলেছি। তোকে আর সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি। কথাগুলো বলে তানহার দিকে তাকাতে দেখলাম মেয়েটা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, যা দেখতে আমার একদম ভালো লাগছিল না। তাই হাসানোর জন্য বললাম, তুই কি জানিস তুই কান্না করলে একদম পেতনির মতো লাগে? ভাইয়া ঠিক আছে, আর বলবো না। আর সরি তুই করে বলছি। সরি কেন? এখন থেকে তুই করে আমাকে বলবে। আর তুইও আপনি না করে তুই করে বলবি। ঠিক আছে। এরপর একটা রিক্সা করে সারাটা রাস্তা তানার সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। বাসার ভিতর আসতেই আম্মুকে বললাম, আম্মু ও তানহা। চুপ বদমাইশ, মায়ের কাছে মেয়েকে পরিচয় করিয়ে দিস, তোর লজ্জা করে না একটু? আমার কথা শুনে তানা হেসে দিল, তাই বলে চুপ কর। তানহা, মা আয় আমার সাথে। তানাকে নিয়ে আম্মু রুমে চলে গেল। আপনাদের হয়তো বলা হয়নি, আমাদের বাসা 3 তলা, উপরে আমরা থাকি আর নিচে 2 তলা ভাড়াটে থাকে। ভাড়া দিয়ে অনেক টাকা পাওয়া যায়, যার জন্য আমি চাকরি করতে চাইনি। সে যাই হোক, আম্মু তানাকে নিয়ে রুমে যাওয়ার পর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তানাকে নিয়ে আম্মু রুমে চলে গেল। আপনাদের হয়তো বলা হয়নি, আমাদের বাসা 3 তলা, উপরে আমরা থাকি আর নিচে 2 তলা ভাড়াটে থাকে। ভাড়া দিয়ে অনেক টাকা পাওয়া যায়, যার জন্য আমি চাকরি করতে চাইনি। সে যাই হোক, আম্মু তানাকে নিয়ে রুমে যাওয়ার পর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ভাইয়া, আপুটা কি এখন থেকে এখানেই থাকবে? আর বুড়ি, তুই যেন ওর সাথে খারাপ ব্যবহার করবি না। তুমি আমাকে কি বললে? এখন তোমার জরিমানা হয়ে গেছে। কিসের জরিমানা? এই যে তুমি আমাকে তুই করে বলেছো। আল্লাহ, আমি তো ভুল করে বলেছি। কোনো কথা নাই, তবে এটা একটু ভিন্ন জরিমানা হয়েছে। শুনি এবার জরিমানাটা কি? কাল আমরা ঘুরতে যাব, আমার যত ইচ্ছে ঘুরবো, খাবো, তোমার কিছু বলা যাবে না। তাহলে তুমি ফকির হয়ে যাবো। হলে হবে, তাতে আমার কি? আমি তো তোমার বিয়ে, তাই না? বিয়ে থেকে টাকা নেবে? চুপ, বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, তাই তোমার থেকে আমি নিতেই পারি। আমি কিন্তু মন খারাপ করব। আমিও আন্টিকে বলে দেব নিলয় ভাই আমাকে বকা দিয়েছে। থাক, তার আর দরকার হবে না। এখন চলো, তোমাকে ডাকছে। ওকে ডিয়ার গার্লফ্রেন্ড, চলো। নীলাকে সাথে করে নিয়ে আব্বু রুমে গেলাম। দেখলাম আব্বু অনেক হেসে হেসে কথা বলছে। কি ব্যাপার, এত হাসাহাসির কারণ কি? নিলয়, তোকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কেন? তানহাকে বাসায় আনাই। ও
জানিস মেয়েটা অনেক ভালো। আরে দেখতে হবে না মেয়েটা কাদের। ঠিক বলেছ। তা নিলয়, এখন কি করবি? মানে? ওকে, কেন? কলেজে ভর্তি করতে হবে তাই না? সেটা তো করতে হবে, আমার বোন বলে কথা। আগামীকাল তাহলে ওকে ভর্তি করে নিয়ে আয়। কাল হবে না। কেন? তোর আবার কি হলো? কারণ তোমার ছেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তাই বলে সকালেই? বললাম তো না। ওকে বুড়ি, তাই হবে। তাহলে পরশু যাও। আমিও তাই ভাবছি, এখন তানহা কোথায়? আমি ওকে রুমে রেখে এসেছি। তাহলে আমি তানহাপুর কাছে গেলাম, তোমরা থাকো। নীলা চলে গেল। কিছু খেয়েছে? না, বলল অফিসে নাকি লাঞ্চ করেছে। ঠিক আছে। আরো কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। হঠাৎ মনে পড়ল রিয়াকে অফিসে ধমক দেওয়ায় হয়তো সে কষ্ট পেয়েছে, তাই দেরি না করে রিয়াকে কল দিলাম। হ্যাঁ নিলয়, বলো। কি করো? এই তো বাসায় এসে ফ্রেশ হলাম। কেন বলো তো? আমি কি জিজ্ঞাসা করতে পারি না? পারো, কিন্তু কখনো আগে থেকে কল করোনি, তাই আর কি। আসলে রিয়া, অফিসে তোমাকে কি থেকে কি বলে ফেলেছি, সেটা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। আসলে মাথা ঠিক ছিল না। ঠিক আছে, সরি বলতে হবে না। এখন তানহা কোথায়? বাসায় নিয়ে এসেছি। আর তোমাকে তো বলাই হয়নি, তানহা এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমার ছোট বোন আর আব্বু আম্মুর মেয়ে হয়ে। ওয়াও, অনেক ভালো হবে তাহলে। রিয়ার সাথে অনেকটা সময় কথা বলার পর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এরকম ভাবে কিছু সময় থাকার পর বন্ধুদের সাথে মেসেঞ্জারে কথা বলতে লাগলাম। সালা জবটার জন্য বন্ধুদের সাথে ঠিকমতো কথা বলতে পারি না। তারপর সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে আছি, এমন সময় নীলা বলল, আন্টি আজ আমি আপুর সাথে ঘুমাবো। আজ না, অন্য আরেকদিন। না, আজকেই। নীলা, ভাইয়া আমি নীলাকে বলেছি এটা বলতে, আমি আর নীলা না হয় একসাথেই ঘুমাই। কিন্তু মা, তোর যদি কোনো সমস্যা হয়? আম্মু, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ঘুমাস। সবার থেকে তানা কথা বলতে লাগলো। তবে সব থেকে ভালো লাগছে তানা আব্বু আম্মুকে আব্বু আম্মু বলে ডাকছে, যেটা দেখে মনে অনেকটা শান্তি অনুভব করলাম। সবার সাথে কিছু সময় কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন। ডিয়ার বয়ফ্রেন্ড, এখন আমার জন্য আর আপুর জন্য খাবার অর্ডার দাও। ওই, আমি তোর কোন কালের বয়ফ্রেন্ড শুনি? দেখো, আমাকে তুই করে বলবে না। আহা নীলা, বললে কি সমস্যা? আমাকেও তো তুই করে বলে। আপু তুমি ছোট, তাই বুঝবে না, আমাকে কথা বলতে দাও। নীলার কথা শুনে আমরা দুজন হাসবো না কাঁদবো কিছুই বুঝলাম না। এতটুকু মেয়ে হয়ে একদম বুড়ির মতো কথা বলে। শুধু শুধু তো ওই বুড়ির উপাধি দেননি তাকে। সে যাই হোক, ওদের কথা মতো খাবার অর্ডার করলাম। হ্যাঁ, আমরা নীলার কথা মতো ঘুরতে বেরিয়েছি। পিচ্ছি হলেও রাগ অভিমান অনেক। সারাটা দিন আমাকে পাগলের মতো ঘুরপাক করাচ্ছে। কিছু ভুল হলে কান্না, বা তানহার ফোন নিয়ে আব্বুকে কল করে বলবে আমি নাকি ওকে মেরেছি। কিছু সময় পর মেয়েটার খাবার দিয়ে গেল। তিনজন বসে খাচ্ছি, এমন সময় তানহা বলল, ভাইয়া দেখো তো, ওটা ম্যাডাম না? তো দেখো কেমন করুণ ভাবে তাকিয়ে আছে। বাদ দে এই ছলনাময়ের কথা। তোকে হয়তো কিছু বলতে চাই। বলবে না। আর তুই এসব কি বলছিস? ভুলে গেলি ওর ডাইনির মররূপের কথা? না ভাইয়া, ম্যাডাম হয়তো তেমন না। তুই আর একটা কথা বললে সেদিন যে ম্যাডামকে দিয়েছিলাম তোকেও আজ সেটা দেব। কথা শুনে তানহা চুপ করে গেল। কি দিয়েছিলে ভাইয়া?
মিষ্টি খাবে ডার্লিং? তাই? কি মিষ্টি ভাইয়া? থাপ্পড় মিষ্টি খাবে? উম, আরে কান্না করছিস কেন? তুমি পচা। তানহা আপু চলো আমরা বাসায় যাই, ভাইয়ার সাথে থাকবো না। বোন আমার, প্লিজ কান্না থামাও। ঠিক আছে, আমরা এখনই চলে যাব। ভাইয়া চলো এখন বাসায় যাই। ঠিক আছে চল। নীলার কান্না দেখে বাসায় যেতে রাজি হলাম। তানহা নীলাকে দাঁড় করিয়ে বিল দিতে গেলাম, কিন্তু বিল দিয়ে এসে অনেক অবাক হলাম। জান্নাত ওদের দুজনের সাথে হেসে হেসে কথা বলছে। ভাইয়া তুমিও তাহলে প্রেম করেছো? হঠাৎ তানহার এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না, কিন্তু নিজেকে স্বাভাবিক করে বললাম, কিসের প্রেম? থাক আর বলতে হবে না, ম্যাডাম আমাদের সব বলেছে। কি বলেছে? এই যে তোমার আর ম্যাডামের রিলেশনশিপের কথা। চুপ। আর ওই আপনার লজ্জা লাগে না এসব কথা সবাইকে বলতে? নিজের ননদিনীকেই তো বলছি। কিসের ননদ? তোমার সাথে বিয়ে হলে তো তোমার বোন আমার ননদই হবে, তাই না? বিয়ে? সেটা আবার তোমাকে? হাস্যকর। দেখা যাবে। দেখতে পারবে। এখন বলো, অফিসে যাওনি কেন? আমার জন্য? মানে? সব বলে দিল। আগামীকাল আসবে কি? না। কেন? কাল তানাকে কলেজে ভর্তি করাতে হবে। তাহলে জবের কি হবে? ওর জব করতে হবে না? সেসবের জন্য এখনো রেগে আছো? আর আমি তানার থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। রাগ না। আর তুমি সেদিন ওর সাথে খারাপ ব্যবহার না করলেও ওকে আর জব করতে দিতাম না। এখন ওর ইচ্ছেটাই পূরণ করার প্রচেষ্টা করবে। ও নীলা, তানহা চল। চলো। জান্নাতের সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে এলাম। একদিন বাসায় কিছু কাজ করার জন্য অফিসে যেতে পারিনি। কাজ বলতে তানহাকে নতুন কলেজে ভর্তি করা। অফিসের ঠিক উল্টো দিকে তানহার কলেজ, তাই ওকে এগিয়ে দেওয়ার সময় পায় না। তবে বাসা থেকে কলেজের দূরত্ব 5 মিনিটের। সে যাই হোক, অফিসে বসে কাজ করছি এমন সময় জান্নাত এলো। কি করছো? দেখছেন না কি করি? তুমি সব সময় এমন করো কেন? তো কেমন করব? বিরক্তি করবেন না প্লিজ। আপনি এখন যান। জান্নাত আর কিছু না বলে চলে গেল। লাঞ্চ টাইমে একা বসে আছি, এমন সময় সাইব অফিসের কাজ করে এলো। লাঞ্চ টাইমে একা বসে আছি, এমন সময় সাইব অফিসের কাজ করে এলো। নিলয় ভাই, কি খবর? এই তো। আপনার? ভালো ভাই, একটা হেল্প লাগবে। বলুন কি হেল্প লাগবে? আপনি আগে বলুন, রাজি হবেন তো? রাজি হওয়ার মতো কথা বললে তো অবশ্যই রাজি হব। ভাই আমার আসলে রিয়াকে ভালো লাগে। তো আপনি যদি ওকে একটু বলতেন। দেখুন সাহেব ভাই, আপনি ওকে ভালোবাসেন, তাই আপনার মনে হয় এটা আপনার বলাটা বেটার হবে। কিন্তু আপনি যদি ওকে বোঝান। ঠিক আছে, বলবো। ধন্যবাদ। সাহেব চলে যাওয়ার পর আমি এসে ডেস্কে বসলাম। রিয়া আপন মনে সে তার কাজ করছে। রিয়া, একটা কথা বলি। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? বাসি। ও, আসলে সাহেব বলল সে তোমাকে ভালোবাসে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। কথাটা শেষ না হতে হতেই রিয়া আমার দিকে করুণভাবে তাকালো। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে আমাকে কিছু একটা বলতে চায়, কিন্তু সেদিকে কান্না দিয়ে কাজ করতে লাগলাম। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলাম। পরের দিন লাঞ্চ টাইমে আমি আর রিয়া বসে আছি, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, যার জন্য কিছু বলার সাহস খুঁজে পাচ্ছি না। তারপরেও মনে একটু সাহস সঞ্চয় করে বললাম, তুমি কি রেগে আছো?
হ্যাঁ, আর এখন তোর ঘাড় মটকাবো। মানে আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। তুই কি কিছু বুঝিস না? আমি আবার কি ধুর, ওকে দাঁড়া, আমি নিজেই বলছি। দাঁড়িয়ে গেলাম। দাঁড়ালি কেন? তুমি বললে তাই। চুপ, আমি কি সেই দাঁড়ানোর কথা বলেছি নাকি? তুই বস, আমি বলছি। 1 মিনিট নীরবতা পালন করে বলল, নিলয়, জানি না তুমি আমাকে তোমার কি ভাবো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালো লাগতো। আর সেদিন যে তানহাকে বাসায় নিয়ে গিয়ে নিজের বোনের অধিকার দিয়েছো, সেদিন থেকেই তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কিছু বলার আগে উল্টো সাইফের কথা বলে আমাকে রাগিয়ে দিলে। প্লিজ নিলয়, তুমি আমাকে ফিরিয়ে দিও না। রিয়ার কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যাকে ভালো বন্ধু ভাবতাম সেই নাকি আজ আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো কাউকেই ভালোবাসি না। হ্যাঁ, একজনকে এখনো ভালোবাসি, তবে সেটা জান্নাত। জান্নাত ছাড়া কাউকে আমার জীবনে কল্পনা করতে পারি না, হোক সেটা দূরে বা কাছে। নিলয়, কিছু তো বলো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। কিন্তু কখনো তো আমাকে বলোনি। বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু তুমি আমার জীবনের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে পারো, কিন্তু সঙ্গী নয়। ঠিক আছে, তবে একটা কথা জানতে চাই। কি বলো? কাকে তুমি ভালোবাসো? আমাদের ম্যাডামকে। মানে? কিন্তু উনি তো। জানি অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। কিছু মনে না করলে জানতে পারি তোমার আর ম্যাডামের রিলেশনের কথা? কেন নয়। যখন আমরা অনার্স 2য় বর্ষে পড়তাম তখনই জান্নাতের সাথে আমাদের পরিচয়। সব বড়লোক বাবার মেয়ের মতো জান্নাত ছিল না, ও ছিল একদম তাদের উল্টো, যেটা দেখে প্রথমে আমি মুগ্ধ হই। জান্নাত আর আমি একই ডিপার্টমেন্টে ছিলাম, তাই পরিচয় হয় পড়াশোনার ফাঁকেই। একদিন ক্লাস শেষ করে জান্নাতকে বলি, জান্নাত, কিছু কথা বলার ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি। সরি নিলয়, এটা আমি পারবো না। তুমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, তখন তোমার সাথে প্রেম করব। কিন্তু ততদিন হয়তো তুমি থাকবে না। তবে আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবে। আর কিছু না বলে জান্নাত চলে যায়। কিন্তু তখন ছিলাম নাছেরা বান্দা, আর এমনিতেই কলেজে থাকাকালীন ছিলাম 1 নম্বর বাঁদর। এভাবে জান্নাতের সাথে টুকটাক কথা বলতাম। প্রতিদিন জান্নাতকে ভালোবাসি না বললে যেন আমার দিনটাই মাটি হয়ে যেত। প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে ভালোবাসি কথাটা বলতে হয়েছে, আর জান্নাত একইভাবে একটা উত্তর দিয়েছে, আগে নিজের পায়ে দাঁড়াও। অনেক সময় জান্নাতের প্রতি রাগ হতো, কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন হঠাৎ করে বন্ধুদের না বলে আব্বুর সাথে মামার পাশে চলে যায়। প্রায় 1 সপ্তাহ পরে যখন কলেজে আসি তখনই আমার উপর দিয়ে সিডার বয়ে যায়। কুত্তা, তুই আমাকে কিছু না বলে কোথায় চলে গেছিলি? মামার বাসায়। আমাকে বলিস নাই কেন? কি বলতাম? জানিস আমি কত কষ্ট পেয়েছি। চুপ, এত সময় ধরে মারছিস, আমার মনে হয় কষ্ট হচ্ছে না? ওকে বাদ, এখন চলো। কোথায় যাব? প্রেম করতে। কার সাথে? আমার সাথে। কোনো সমস্যা? আরে না বাবু। তারপর জান্নাতকে কোলে নিয়ে পুকুর পাড়ে চলে আসি। সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসা। প্রায় 1 বছর কেটে যায়। দুজনে অনেক হ্যাপি ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমি জান্নাতের সাথে ব্রেকআপ করি, সেটাও কোনো কারণ ছাড়া। জান্নাত অনেক কান্না করেছিল, কিন্তু সেদিন আর জান্নাতের দিকে দেখছিলাম না। আমার নিচেরও অনেক কান্না পেয়েছে, কিন্তু কিছু করতে পারিনি। কিভাবে করব? আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে। ফাইনাল ইয়ারের এক্সাম দেওয়ার পর থেকে আমাদের মাঝে আর কোনো যোগাযোগ ছিল না। আর এখন তো তুমি সব জানোই। কথাগুলো শোনার পর রিয়া চোখ মুছতে মুছতে চলে যেতে লাগলো। রিয়া,
আমি সরি। কোনো ব্যাপার না। আর সাহেবের কথা ভেবে দেখতে পারো। আমার কথার কোনো উত্তর না দিয়ে রিয়া চলে গেল। সেখানে আর বসে না থেকে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। স্যার, ম্যাডাম আপনাকে ডাকছেন। যাচ্ছি। পিয়ন বলার কিছুক্ষণ পর আমি জান্নাতের কাছে গেলাম। ম্যাডাম, আসবো? আসো। বলুন। কিছুই না, চুপচাপ এখানে বসে থাকো। কিন্তু আমার কাজ আছে। আমার সাথে এখানে বসে করবে। ওখানে করলে সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা? ওই যে রিয়ার সাথে সবসময় কথা বলো, সেটা। ওর সাথে কথা বলা যাবে না। আর আজও কান্না করেছিল কেন? জানি না। তুই বলবি? বলছি, আগে ছাড়ুন। বল। আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি সেটা রিজেক্ট করে দিই এবং আপনারা আমার অতীতের কথা বলি, যা শুনে কান্না করেছে। ভালো করেছো। তুমি তো আমার লক্ষ্মী বাবু। দেখুন, আমি আর আপনাকে ভালোবাসি না। দেখা যাবে। এখন কাজ করো বসে। ম্যাডামের রুমে বসে কাজ করছি, এমন সময় রিয়া বাইরে থেকে কথাটা বলাতে বাইরের দিকে তাকালাম। ম্যাডাম, আসবো? আসুন। আসলে ম্যাডাম, নীলয়ের সাথে কিছু কথা ছিল। তো বলুন। ম্যাডাম, অনেকটা পার্সোনাল। ঠিক আছে, চলো। ওই চুপ। দেখেন রিয়া, যা বলার আমার সামনেই বলুন। বাইরে আর একজন আছে। কে? সাইফ। সাইফ সাহেব বাইরে কি করছেন? আসলে ম্যাডাম, নিলয় আমার আর সাইফের রিলেশনে অনেক হেল্প করেছে, এই জন্য কিছু কথা বলতে চাইছি আমরা দুজন। ও, এই কথা? ঠিক আছে, চলুন, আমিও যাব। আপনি যাবেন মানে? আমি যাব। তাহলে আমি যাব না। কেন যাবে না? যাব না, ব্যাস। ওই, তুই যাবি না? তোর ঘর যাবে। এক প্রকার জোর করে জান্নাত ওদের সাথে কথা বলার জন্য নিয়ে গেল 4 জন বসার পর। নিলয়, তোমাকে ধন্যবাদ। কিসের জন্য? এই যে আমাদের রিলেশনশিপে হেল্প করলে। তবে নিলয় ভাই নিজের জন্যও কিন্তু কাজটা করেছে। কিসের কাজ? আপনাকে এখনো নিলয় ভাই ভালোবাসে। ওই, চুপ করুন। কি সব বলছেন? না, চুপ করবেন না, বলুন আপনি। নিলয় ভাই এখনো আপনাকে অনেক অনেক ভালোবাসে। তাই বুঝি? কিন্তু ম্যাডাম, আপনি জানেন না। জানি তো, এই জন্যই তো নিজের কেবিনে বসিয়ে কাজ করাই। তোমরা কি চুপ করবে? আর ওই শালা, তোর এসব কে বলতে বলেছে? যেটা সত্যি সেটাই বলছি ভাই। রাগ তো সত্যি। আহা বাবু, রাগ করছো কেন? আমার বাবু। তাহলে কি বলবো বাবু? চুপ থাক তোরা, আমি বাসায় গেলাম। আরে রাগ করছো কেন? তাহলে কি করব? ঠিক আছে, এসব এখন বাদ। ম্যাডাম আর নিলয়, বলো কি খাবে? হ্যাঁ ঠিক আছে। আর নিলয় কি খাবে? বিষ খাবো। এখানে কি পাওয়া যাবে? এত কথা বলিস কেন? আর আমি যা অর্ডার করেছি সেটাই দুজনে খাবো। আপনারা অর্ডার করতে পারেন। ঠিক আছে। রিয়া খাবার অর্ডার দিল। থাপড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছি, কারণ আমি চাই না আরো একটা থাপড় খেতে। এমনিতে সাতচুনি যে রাগ। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, সেদিন রিয়াকে আমার আর জান্নাতের কথা বলার পর থেকেই রিয়া সাহেবের সাথে কথা বলতো। কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম তারা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু নিশ্চিত ছিলাম না। তবে আজ নিশ্চিত হলাম। 1 সপ্তাহের ব্যবধানে দুজন দুজনে ভালোবেসে ফেলল। আর আমি সেটা তো সেদিন থেকে কুয়োর মধ্যে পড়ে আছি, যেদিন থেকে জান্নাতের কেবিনের ভিতরে আমার ডেস্ক করে দিয়েছে। সব সময় জ্বালাতন। সে যাই হোক, লাঞ্চ শেষ করে অফিসে এলাম। কাজ করছি,
এমন সময় জান্নাত চেয়ারটা তাদেরকে ঘুরিয়ে নিল। কাজ করছি এমন সময় জান্নাত চেয়ারটা তাদেরকে ঘুরিয়ে নিল। কি হলো আবার? কোনো কিছু না বলে আমার কোলে এসে বসলো। কি করছো? হ্যাঁ, যেটা করছি সেটা করতে দাও। নিশ্চুপ, কারণ মুখ ধরে রেখেছে। বাবু তুমি এমন কেন? রাখ তোর বাবু। দেখ, এই রোমান্টিক সময় যদি তুই এসব বলিস তোর খবর আছে কিন্তু। আমি এত রোমান্টিক না যে তোর সাথে রোম্যান্স করব। তখন জান্নাত কিছু না বলে আমার ঠোঁট জোড়াকে নিজের মনে করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাতে লাগলাম। কেমন লাগলো বাবু? একদম জঘন্য। তাহলে আবার দে। তার আর কোনো দরকার নেই। কেন? আমার কোল থেকে উঠে ডেস্কের উপরে বসে 2 পা চেয়ারের 2 পাশে দিয়ে আমাকে দৌড়াতে দৌড়াতে বলল, যদি আমার পেট খারাপ হয়? পাগল, কিস করলে পেট খারাপ হয়? তোমাকে কে বলেছে? ফেসবুকে দেখেছিলাম গার্লফ্রেন্ডকে কিস করে পেট খারাপ বয়ফ্রেন্ডের। মজা নাও। আরে না, সত্যি দেখেছিলাম। আচ্ছা এসব বাদ, এখন বলো তুমি আমাকে মিথ্যে বললে কেন? কি মিথ্যা বলতাম? ওই যে আমাকে ভালোবাসো না। সত্যি ভালোবাসি না। দেখা যাবে বিয়ের পর। কাদের বিয়ে? তোমার আর আমার। হবে না বিয়ে। বাজি? আমি বাজি। বাট কি বাজি? তুমি যা বলবে তাই। ঠিক আছে, আমি যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সাধ্য মতো কিছু কাজ করতে দেব, যেগুলো তোমার হাড়ে হাড়ে পালন করতে হবে। ওকে, আর যদি বিয়ে না হয়? তাহলে সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব। জান্নাতের কথা শুনে বুকের ভিতর নিজের অজান্তেই ছ্যাক করে উঠল। হয়তো আমি ওকে হারাতে চাই না, কিন্তু জান্নাত ওর পরিবার রেখে আমাদের পরিবারে কি করে থাকবে? জান্নাত হলো বাবা মায়ের একমাত্র সন্তান। এটা ছাড়াও ওর বাবার অনেক টাকা। ইচ্ছে করলে ওর বাবার একটা ভালো কোনো পরিবারে তার মেয়ের বিয়ে দিতে পারেন। কিন্তু জান্নাতের কথা শুনে এতটা অস্বস্তি লাগছে কেন? আমার এমন চেহারা দেখে জান্নাত হেসে বলল, আরে ভয় পেও না, তোমাকে ছাড়া কোথাও যাব না। প্রয়োজন হলে তোমাকে জোর করে বিয়ে করব। দেখা যাক। জান্নাত তখন কিছু না বলে উঠে আমার কপালে চুমু খেয়ে পড়ল। কাজ করো এখন। তারপর কাজে মন দিলাম। অফিস শেষ করে বাইরে রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো মতেই রিক্সার কোনো খোঁজ নেই। হেরে যাব বলে পা বাড়ালাম। এমন সময় জান্নাত গাড়ি দিয়ে পথ আটকালো। বাবু ওঠো। ওই চুপ, সবসময় মজা আমার ভালো লাগে না। মজা কেন করব? আরে ওঠো। না থাক, আমি হেঁটে যাব। ওই উঠবি তুই? না। শালা, তুই উঠবি না মানে তোর বাপ উঠবে। তাহলে আব্বুকে গিয়ে বলো। এটা কথার কথা, এখন তুই ওঠ। কলার ধরে গাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি আমাকে নির্যাতন করছো কেন? কি বললে? এটা নির্যাতন? তা নয় তো কি। আর তুমি যে আমার সাথে ব্রেকআপ করছিলা, সেটা কি আমাকে টর্চার করা হয়নি? এসব বাদ দিয়ে চুপ করে বসে থাকো। আমার ননদিনীর কি খবর? ভালো। কলেজে যায় রেগুলার? যাই। আর বুড়ির কি খবর? 2 দিন আগে বাসায় চলে গেছে। কে নিতে এসেছিল? মামা আর মামি। ও। কথা বলতে বলতে বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে রুমে বসে আছি। এমন সময় রুমে তালা এলো। কিছু বলবি? হ্যাঁ বল। ভাইয়া, আজ যখন কলেজে যাচ্ছিলাম তখন জান্নাত ম্যাডামের সাথে দেখা হয়েছিল। কি হয়েছে? এটা আমাকে দিয়েছে। এটা তো অনেক দাম,
আর তুই এটা নিতে গেলি কেন? আমি নিতে চাইনি, ম্যাডাম আমাকে অনেক জোর করে দিয়েছে। তোর পছন্দ এটা? অনেক। ঠিক আছে, তাহলে এটা রেখে দে। তবে আমি একটা ছবি তুলে নিই। কেন? এমনি এমনি। ওকে, তুই এখন যা। ঠিক আছে। তানা চলে যাওয়ার পর রাহুলকে কল দিলাম, কারণ ওর বাবার জুয়েলার্সের দোকান আছে। হ্যাঁ দোস্ত বল। তোকে আমি একটা ছবি দিয়েছি, সেটা দেখ আর আমাকে বল এরকম কানের দুল আরো আছে নাকি। দাঁড়া আমি দেখছি। হুম, আছে দোস্ত। একটা আমার লাগবে। এটা আরেক জোড়া আছে। কেন? আরে বেটা, এটা 2 জোড়া ছিল, কাল রাতে 1 জোড়া বিক্রয় হয়েছে। ও ওকে, কাল তাহলে তুই আসিস। ঠিক আছে, বাই। রাহুলের সাথে কথা বলে কলটা কেটে দিলাম। সেদিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে অফিস যাওয়ার পথে রাহুলের জুয়েলারি দোকান থেকে কালকের ওই কানের দুলটা নিয়ে গেলাম। অফিসে আজ তাড়াতাড়ি যাওয়ার জন্য আগে থেকে রুমে বসে কাজ করছিলাম। হঠাৎ করে আগমন লক্ষ্য করতে দেখলাম ম্যাডাম এসেছে। আরে জানু, এত সকাল সকাল কেন? আমার কথা কি মনে পড়ছিল? দেখুন তোমাকেই তো দেখছি। তোর বাবুটা রাগ করেছে বুঝি? কি হলো? ছাড়ো। কি হলো? কিছু না। আর প্লিজ সান্নাত, তুমি আমার পরিবারকে দয়া করতে হবে না। মানে কিসের দয়া? এইটা পকেট থেকে দুলটা বের করে বললাম। এটা তোমার কাছে কেন? তোমাকে ফেরত দেওয়ার জন্য এনেছি। কেন? যার জিনিস তাকে দিতে এসেছি। কিন্তু আমি তো। সেসব আমি কিছু জানতে চাই না। আর এটা তোমার জিনিস, তুমি রাখো দয়া করে। আমার পরিবারকে কিছু দান করতে হবে না। ওই চুপ। আর দুল আমি নিলাম ঠিক আছে, কিন্তু বাসর রাতে এটাই তোর হাত থেকে পড়বো, মনে থাকে যেন। বিয়ে হলে তো দেখা যাবে। আর শোনো, আমি আজ অফিসে থাকতে পারবো না। তো আমি কি করব? কারো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো তুমি সলভ করে দিও, কেমন? ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, আমি যাই তাহলে। জি। জান্নাত চলে যাওয়ার পর আবার কাজ করতে লাগলাম। হঠাৎ জান্নাতের ব্যবহারের কথা মনে পড়ল। অফিসে এলো, কিন্তু কোনো কাজ না করে চলে গেল। কি এমন কাজ যে আসার সাথে সাথে চলে যেতে হবে? আর এত যদি দরকারি কাজ থাকে তাহলে আসার কি দরকার ছিল? সবকিছু মাথার উপর দিয়ে গেল। সেসব আর চিন্তা না করে কাজে মন দিলাম। সারাটা দিন কাজ করতে করতে অনেকটা বোরিং লাগছে, কারণ প্রতিদিন জান্নাতের সাথে বকবক করতে করতে দিনটাই পার হয়ে যায়। কিন্তু আজকে সে নেই। আগে বাইরে কাজ করতাম, তখন কারোর সাথে কথা বলতে পারতাম, কিন্তু এখন রুমের মধ্যে কারোর সাথে কথাই বলতে পারছি না। কোনো রকমে দিনটা পার করে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে সিগারেট খেতে লাগলাম। অনেকদিন ছাদে আসি না, তবে এখন কেন জানি না সিগারেটটা অনেক ভালো লাগে। আগে দু চোখে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তেই ভালো লাগা কাজ করে। প্রতিদিন কমপক্ষে 2টো খেতেই হয়, আর না খেলে কেমন জানি মনটা খচখচ করে। সে যাই হোক, সিগারেটটা ধরিয়ে খেতে লাগলাম আর ছাদে হাঁটতে লাগলাম। কিছু সময় পর ছাদে থাকার পর রুমে চলে এলাম। একটু পর তানহা ডেকে গেল। আম্মু আব্বু নাকি ডাকছে, তাই আর দেরি না করে আব্বু আম্মুর কাছে গেলাম। আমাকে ডেকেছ? বলো। আগামী সোমবার তোমার বিয়ে। আব্বুর কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আব্বু, এটা স্বপ্ন নয় তো? চুপ বদমাইশ, তোর সাথে কি তোর আব্বু মজা করছে? সেটা আমি কি করে বলবো? মজাও তো করতে পারো। নিলয়, আমি সিরিয়াস। কিন্তু আব্বু, পাত্রী তোমরা কোথায় পেলে? পাত্রী পাইনি,
পাত্রী নিজে এসে আব্বু আম্মুর কাছে ধরা দিয়েছে। কি? সে কে? তোর অফিসের বস। কি বলছে এসব? ঠিকই বলছি, আমরা সবাই রাজি। এখন তুমি বলো। আব্বু, এটা ঠিক হবে না। কেন হবে না? কারণ ওরা অনেক বড় লোক, আর ওর বাবার সম্পত্তি গরম থাকবে। আমার কি কম আছে? আর মেয়েটা খারাপ না। তানহা সব বলেছে তোর আর ওই মেয়েটার কথা। তানহা, ওকে ভয় দেখিয়ে লাভ নেই। ওর আব্বু যেটা বলছে সেটাই ফাইনাল। কিন্তু কোনো কিন্তু নয়। সোমবার তোমার বিয়ে মানে বিয়ে। ধুর, ভাল লাগে না। আর কোনো কথা না বলে রুমে চলে এলাম। ধুর, আমাকে কোনো কিছু না বলেই বিয়ে ঠিক করে ফেলার কোনো মানে হয়? আর এইসব বিয়ে টিয়ে কিভাবে হলো? তানাকে জিজ্ঞেস করে দেখি ও জানে কিনা। তা না, বলো। তুই বাইরে দাঁড়িয়ে কেন? আমি জানি এখন যদি আমি রুমে যাই তাহলে তুই মারবি বা বকা দিবি। আরে না, কিছু বলবো না। প্রমিস? আই। বলো। আমার বিয়ে ঠিক করতে কে এসেছিল? ম্যাডামের বাবা। তুই কি বাসায় ছিলিস? আর কখন এসেছিল? বিকেল 3টের সময়। আর ভাইয়া তুই বিশ্বাস করবি না, ম্যাডামের বাবা অনেক ভালো। প্রথমে আব্বু রাজি ছিল না, কিন্তু যখন বলল জান্নাতের কোনো মানে, তখন আম্মুর মন গলে পানি হয়ে যায়। আর আম্মু আব্বুকে কিছু একটা বলে, যার জন্য আব্বু রাজি হয়ে যায়। ঠিক আছে। আর তোর কলেজ কেমন চলছে? অনেক ভালো। কিছু বন্ধু হয়েছে? 3জন, প্রিয়া, কেয়া, তিশা আর নুসরাত। ছেলে বন্ধু নেই? ঠিক না, আর প্লিজ কারণ জানতে চাস না? ঠিক আছে, এখন তুই যা। তা না, আর কিছু না বলে চলে গেল। রুমে শুয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হচ্ছে। জান্নাতের পরিবার যেমন বড় লোক, আমরা সেরকম নয়, কিন্তু তারপরেও তার বাবা রাজি হয়ে গেল। হয়তো তার মেয়ের সুখের কথা ভেবেই রাজি হয়েছে। কিন্তু জান্নাতের সাথে যদি আবার বিয়েটা হয়ে যায়, তাহলে তো আমার জীবন একদম তেজপাতা করে ছাড়বে। তার উপর বাজি তো আছেই, যা হবে দেখা যাবে। এসব ভেবে আর লাভ নেই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন। কিরে ভাইয়া, আজ অফিস যাবি না? যাব। তাহলে ঘুম থেকে ওঠ, আজ আমিও তোর সাথে অফিস যাব। তুই কেন যাবি? ম্যাডাম যেতে বলেছে। কেন? সেটা জানার জন্যই তো যাব। ঠিক আছে। তাড়াতাড়ি ওঠ। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালে নাস্তা করে অফিসের জন্য বের হলাম। সাথে তা না, দুজন একটা রিক্সা করে অফিসে চলে এলাম। আরে তানহা, কেমন আছো? এই তো আপু, ভালো। আপনি কেমন আছেন? ভালো। তা কি মনে করে আজ? ম্যাডাম ডেকেছেন? ও, তাহলে যাও। কথাটা বলা শেষ করে তানাকে সাথে করে কেবিনে ঢুকলাম। আমাদের দেখে কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। উপর দিকে জান্নাত তানহা সোফার উপরে বসলো। কথাটা বলা শেষ করে তানাকে সাথে করে কেবিনে ঢুকলাম। আমাদের দেখে কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। উপর দিকে জান্নাত তানহা সোফার উপরে বসলো। তানহা, তুমি কি এখন আমার উপর রেগে আছো? যদি রেগে থাকো তাহলে বলো, আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি, কি করছেন ম্যাডাম? আর সেসব আমি অনেক আগেই ভুলে গেছি। মিথ্যা বলছো, তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি। আরে বলছি তো ম্যাডাম, ক্ষমা করে দিচ্ছি। তাহলে ম্যাডাম বলছো কেন? ঠিক আছে, আর বলবো না। এখন থেকে ভাবি বলবে। ওই কিসের ভাবি? এখনো বিয়ে হয়নি। তা না, একদম ভাবি বলবি না। ভাইয়া তুই চুপ কর, ভাবির সাথে আমাকে কথা বলতে দে।
আর কিছু বললাম না। এই নাও তোমার দুল। কিসের দুল? যেটা তোমাকে দিয়েছিলাম কিন্তু তোমার ভাইয়া আমাকে ফেরত দিয়ে দেয় সেটা। মানে তুমি আমাকে যে দুলটা দিয়েছিলে সেটা তো বাসায়। তাহলে এটা? এটা তো একদম ওই দুলটার মতো, কিন্তু তুমি আমাকে যে দুল দিয়েছিলে সেটা তো আমি আলমারিতে রেখে দিয়েছি। তাহলে নিলয় যে এটা আমাকে ফেরত দিল? ভাইয়া এইসব কি? যেটা দেখছিস সেটা। মানে? তোকে যে দুল জান্নাত দিয়েছিল সেরকম অন্য একটা দুল থেকে ফেরত দিয়েছি। তুই আমার বোন, তোকে কেউ দয়া রেখে কিছু দেবে সেটা আমি মানতে পারবো না, তাই তাকে সেরকম অন্য একটা দুল কিনে ফেরত দিয়েছি। একদম চুপ। আমি আমার ননদকে দিতেই পারি, এতে দয়ার কি আছে? বিয়ের আগে আমি কিছু নিতে দেব না। ভাবি আর কিছু বলবে? না, এটার জন্যই ডেকেছিলাম। ও তাহলে আমি যাই। ভাইয়া গেলাম। সাবধানে যাস, আর গিয়ে আমায় একটা কল করিস। ঠিক আছে। তানা চলে যাওয়ার পর আবার কাজে মন দিলাম। কিছু সময় পর পিছন থেকে গলা জড়িয়ে ধরল। বুঝতে বাকি রইল না এটা জান্নাত ছাড়া অন্য কেউ। বাবু, আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে দুল দিয়েছো। কেন দিয়েছি? কারণ দুলটা তোমার অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমাকে দিতে চেয়েছিলে। কোনো কারণ না পেয়ে এভাবে আমাকে দিলে, তাই না? জি না। আমি জানি। জানো বলো, এখন ছাড়ো, কাজ করব। না, ছাড়বো না। প্লিজ ছাড়ো, কাজ করতে দাও। তাহলে একটা পাপ্পি দাও। পারবো না আমি। কেন পারবে না? এমনি। একটা দাও না প্লিজ। ওকে দাঁড়াও। মুখটা জান্নাতের মুখের কাছে নিতেই জান্নাত ওর চোখ বন্ধ করে ফেলল। আজ কেন জানি নিজেকে জান্নাতের দিকে আকর্ষণ করছে। টানা টানা চোখ, যা দেখে যে কেউ ফিদা হয়ে যাবে। জান্নাতের চোখ বন্ধ করায় আমি ওর ঠোঁটের দিকে তাকালাম। দেখলাম ঠোঁটটা কাঁপতে শুরু করে দিয়েছে। যখনই ওকে কিস করব ঠিক সেই সময় বললাম। কিছু বলার পরই চোখ খুলে আমার দিকে রাগি মুড়ে তাকালো। মনে হচ্ছে আমাকে এখন ইচ্ছে মতো পেটাবে। ইয়ে মানে হিসু। কিস করার সময় কি এটা পাওয়ার ছিল নাকি? তুই এমনি বলছিস। ছি, আমি কি তোমাকে মিথ্যে বলতে পারি বলো? জানা আছে তোর সত্য কথা। তাহলে আমি যাই। যাই মানে কোথায় যাবি? ওই যে হিসু করতে। তোর সাথে আমিও যাব। কি? তুমি যাবে কেন? দেখবো তাই। ছি, তোমার লজ্জা লাগবে না? চুপ কর হারামি। আমি কি তোর মতো লুচ্চু নাকি? দেখবো তুই ইয়ে করবি নাকি আমাকে মিথ্যে বললি। এই রে, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এত কষ্ট করে একটা মিথ্যা কাহিনী বললাম, সেটাও ফেলুদা বানিয়ে দিল। কি হলো? কি ভাবছো? বিয়ের কথা। কার বিয়ে? আমার আর আমার। আমার আর আমার মানে কি? সরি, আমার আর তোমার। তাই বুঝি? কি ভাবছো বাবু? সময় হলেই বলবো। ঠিক আছে। এখন যাই। যাও। সেখানে দাঁড়িয়ে না থেকে বাথরুমে চলে গেলাম। লম্বা একটা নিঃশ্বাস ফেলিয়ে সিগারেট ধরালাম। শালা যতই বলি সিগারেট আর খাবো না, তত নিজেকে নিকোটিনের ধোঁয়ায় আবদ্ধ করে ফেলি। সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে কেবিনে আসলাম। চেয়ারে বসতে বসতে জান্নাত প্রশ্ন করলো, এত সময় লাগে? এদিকে আসো। কেন? একটা মিটিং আছে, সেটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। অন্য কাউকে নাও। না, তুমি মানে তুমি। ঠিক আছে, আর মিটিং কবে? আগামীকাল লাঞ্চের পর, তবে তারা সকালে আসবে। ঠিক আছে, দাও। এখানে সব আছে, সমস্যা হলে আমার থেকে জেনে নেবে।
আর যদি ভুল হয় তাহলে আমার বোনের মতো আমাকেও বকা দেবে। না, তোমাকে থাপ্পড় দেব। এক কথা শুধু বারবার বলে। মনে হচ্ছে রেগে গেছে, তাই আর কিচ্ছু বললাম না। সারাদিন আমাকে রাগায়, কই আমি তো কিছু বলি না, আর এতটুকুতে রেগে গেল। ওকে আমিও আর ডিভোর্স করব না। মাথা থেকে সব ঝেড়ে ফেলে কাজে মন দিলাম। অনেক সময় কাজ করার পর বাইরে যেতে দেখলাম সবাই লাঞ্চ করতে গেছে, তাই আমিও কেবিনে চলে আসলাম। দেখলাম জান্নাত টিফিন বের করছে। ও টিফিন বের করা দেখে আবার বাইরে চলে এলাম। অবশ্য জান্নাত দু একবার ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে বাইরে চলে আসি। লাঞ্চ টাইম, যার জন্য বাইরে কোনো কাজ নেই, তাই অফিসের বাইরে এসে একটা চায়ের দোকানের সামনে এসে সিগারেট ধরালাম। লাঞ্চ টাইমটুকু পার করতেই 5টা সিগারেট শেষ। ভাবছি আরও একটা ধরাবো, কিন্তু মোবাইলের সময় দেখার পর আর খেলাম না। তারপর আবার অফিসে চলে এলাম। প্রায় সবাই আবার কাজে মন দিয়েছে। আমিও কেবিনে ঢুকলাম। কোথায় গেছিলা? বাইরে। কেন? লাঞ্চ করতে। আমি ডাকলাম শুনলে না কেন? শুনতে পাইনি। ঠিক আছে, আসো এখন খাবো। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জানি তুমি মিথ্যে বলছো। সত্যি বলছি। না, মিথ্যা। কুত্তা, তোর শরীরে কিসের গন্ধ এটা? মানে কিসের গন্ধ? তুই সিগারেট খাস? ভালো করে নিঃশ্বাস নিয়ে বললাম, আরে না, আমি সব খাই না। তাহলে আমি কি ভুল গন্ধ পাচ্ছি? সেটা আমি কি করে বলবো? কুত্তা, বানর, ইঁদুর, তুই বাইরে এটা খাওয়ার জন্য গেছিলি। আমি কি কিছু বুঝি না মনে করেছিস? বাথরুমে চল। কেন? ফ্রেশ হবি। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে কেবিনে ঢুকে কাজ করব, কিন্তু জান্নাত বাধা দিল। কি হলো আবার? খাবার খাবো, তারপর কাজ। তো তুমি খাও, আমি খেয়েছি। ওই চুপ, সিগারেট খোর। আমি ভালো করেই জানি তুই কিছু খাস নাই, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি আয়। এক প্রকার জান্নাতের জোড়াজুড়িতে লাঞ্চ করলাম। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় চলে এলাম। তবে বাসায় এসে অনেক অবাক হলাম, কারণ মামা মামি আর নীলা বাসায়। হালকা কিছু কথা বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় তানহার নীলা এলো। এই যে বুড়ি, তোমরা কখন আসলে? দুপুরে। কেন এসেছো? সেটা জানি না। তানহা, কেন এসেছে রে? তোর বিয়ের জন্য। ও। বসে ওদের সাথে তখন আড্ডা দিতে লাগলাম। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন মিটিং থাকার জন্য আজ একটু তাড়াতাড়ি অফিসে গেলাম। কিছু সময় কাজ করার পর ক্লায়েন্টের সাথে আলাদাভাবে দেখা করার জন্য গেলাম। গিয়ে তো আমি পুরোই অবাক, কারণ সেখানে জয়ের খালাতো ভাই সাব্বির। সাব্বির আমাদের ব্যাচের ছিল, কিন্তু কলেজ ছিল ভিন্ন। মনে মনে ভাবলাম সাব্বিরকে দিয়ে কিছু করা যায় নাকি। যেই ভাবা সেই কাজ। মাথার ভিতর একটা শয়তান প্ল্যান করছিলাম। ওই শালা, তোকে ডাকছে শুনতে পাচ্ছিস না? খেয়াল করিনি। তুই এইখানে কেন? এই অফিসের কাজ করি। আর তুই? তোদের অফিসের সাথে একটা মিটিং আছে, যার জন্য আমাকে সিলেক্ট করেছে, তাই আমি এখানে এসেছি। তোর সাথে দেখা হয়ে গেল। তবে একটা কাজ করতে হবে। কি কাজ? আই, ওদিকে বসে তোকে সবকিছু বলছি। তারপর একপাশে গিয়ে সাবিরকে সবকিছু বুঝিয়ে বললাম ওকে কি কি করতে হবে। কিন্তু নিলয়, তুই জানিস না আমার বিয়ে হয়ে গিয়েছে। এখন যদি এইসব করি আর সেটা যদি আমার বাসায় জেনে যায়, তাহলে আমার বউ আমাকে কি করবে সেটা তুই একবার ভেবে দেখেছিস? আরে বেটা, কিচ্ছু হবে না। আর যদি হয়? দূর, আমি বলছি না, কিচ্ছু হবে না। হলে শালা তোর খবর আছে। সাব্বিরের সাথে আরো কিছুক্ষণ কথা বলে কেবিনে চলে এলাম। কিছু সময় কাজ করার পর লাঞ্চ করে মিটিং রুমে আমি আর জান্নাত গেলাম। সবাই আগে থেকে রুমে ছিল। দেখলাম সাব্বির নিজেও আছে। সবার উপস্থিতিতে শুরু করলো মিটিং। প্রায় 1 ঘন্টা পর শেষ হলো। নিজেও একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কেবিনে আমি আর জান্নাত বসে আছি। এমন সময় সাব্বির এলো। যাক, সালার তাহলে সাহস আছে।
কেবিনে আমি আর জান্নাত বসে আছি। এমন সময় সাব্বির এলো। যাক, সালার তাহলে সাহস আছে। আসবো? আসুন, প্লিজ সিট। থ্যাঙ্কস, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলুন। আসলে আপনাকে খুব ভালো লাগে। আপনি যদি চান তাহলে আপনাকে আমি বিয়ে করতে চাই। সরি, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু আপনি চাইলেই তো বিয়েটা বন্ধ করতে পারবেন। আপনাকে আমি বিয়ে করব না, আপনি যেতে পারেন। যদি একটু ভেবে দেখতেন তাহলে। কুত্তার বাচ্চা, তোকে বলছি না আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে বারবার এত কথা বলছিস কেন? সাব্বির থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর জান্নাত ইচ্ছে মতো বকা দিতে লাগলো। অবস্থা বেগতিক, তাই ওদের কাছে গেলাম। ভাই, আমি সরি রে। শালা রাগ তো সরি, কত জোরে থাপ্পড় মারলো। আর আমি জানি নাকি এমনটা হবে। কিছু না। কি হবে? চুপ শালা, আমাকে মার খেয়ে তুই ভেবেছিস বেঁচে যাবি? কখনোই না। শুনেন ভাবি, নিলয় আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে এইসব এমন করতে বলে। প্রথমে আমি রাজি হইনি, কারণ আমার বাড়িতে বউ আছে, কিন্তু ওর জোরাজোরিতে আমি রাজি হই, যার ফল থাপ্পড় পেলাম। তার মানে আপনি সব নিলয়ের কথা মতো করেছেন? জি। আমি আসলে সরি, ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না। আর আপনি এখন যান, আমি ওকে দেখাচ্ছি এটার জন্য কি শাস্তি পাবে। জান্নাতের কথা শুনে সাব্বির চলে গেল। মনে হচ্ছে আমার উপর দিয়ে এখন ভূমিকম্প যাবে। কেন এমন করছিলা? সাব্বির তো বলল পরীক্ষা করার জন্য। আমাকে তোর বিশ্বাস হয় না? হয়তো। তাহলে পরীক্ষা করার কি আছে? এমনি মজা করছিলাম। হাত সরা। না। সরা বলছি। না, সরাবো না। জান্নাত আর কিছু না বলে আমার মাথা চুল ধরে তার আর আমার দুই চোরা ঠোঁটকে নিচের আয়ত্ত করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কথায় কথায় শুধু একটা নিষ্পাপ ছেলেটার উপর অত্যাচার চালায়। কেমন দিলাম? জঘন্য। তাহলে আরেকটা দেই? না না, আর লাগবে না। তাহলে বলো, কিসটা কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো। গুড বয়। যাও, এবার কাজ করো। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অনেক সুন্দর করে বাসা সাজানো হয়েছে। আব্বু কিপটে হলে কি হবে, শখ আছে অনেক। যদিও বিয়ে করতে প্রথমে রাজি ছিলাম না, কিন্তু এখন রাজি, কারণ এই শীতের রাতে একটা তুমি দরকার। তাছাড়া আব্বু আমার কথা ফেলতে পারতাম। সে যাই হোক, বাসায় সব আত্মীয় স্বজন চলে এসেছে। দুপুরবেলা সবাই মিলে আমাকে গোসল করিয়ে দিল। তারপর রেডি হয়ে জান্নাতের বাসায় রওনা দিলাম। বাসায় গিয়েই হলো সব সমস্যা। পাত্রীপক্ষকে নাকি গেট সাজানোর জন্য মোটা কিছু টাকা দিতে হবে, তাই আমার ভিতরে ঢুকতে ইচ্ছে করছে না। মেজাজ পুরোই গরম। এটা যদি বিয়ে বাসা ছাড়া অন্য কথা হতো তাহলে সবকিছু ছেড়ে ছুড়ে বাসায় চলে যেতাম, কিন্তু এসেছি বিয়ে করতে। বউটার সাথে করে না নিয়ে গেলে কেমন হয়? অনেকক্ষণ মেয়েদের পাম দেওয়ার পর 7,000 রাজি হয়ে যায়। সব নিয়ম নীতি মেনে বিয়েটা সম্পন্ন হয়। জান্নাতকে সাথে করে বাসায় চলে এলাম। সবাই এখন নতুন বউ দেখতে ব্যস্ত। এই ফাঁকে বন্ধুরা সবাই মিলে ছাদে চলে এলাম। অনেকক্ষণ ধরে মনের মধ্যে খচখচ করছিল, তাই সিগারেটটা ধরালাম। সিগারেট শেষ করে রুমে চলে এলাম। বাসের ঘর। রুমে এসে দেখি বউ আমার খাটের উপর লম্বা ঘোমটা টেনে বসে আছে। ভাব, এই সময় বউটাকে রাখলে কেমন হয়। দরজা আটকে দিলাম, এক চিৎকার, আম্মু চোর! এত জোরে চিৎকার শুনে জান্নাত কেঁপে উঠল। ঘুমটা সরিয়ে আমার কাছে এসে বলল, কোথায় চোর? আপনি নিজেই তো চোর। কুত্তা, আমি হারামি? কি ব্যাপার, গালি দিচ্ছেন কেন? আমি তোর বউ, তোকে গালি দেব, মাইর দেব, কোনো সমস্যা? বউ হলে না এসব করতেন, কিন্তু আপনি তোমার বউ না। মানে তাহলে তোর বউ কে? জান্নাত।
তাহলে আমি কে? সেটা আমি কি করে বলবো? আচ্ছা, এদিকে আসো তো। কেন? তোমার মাথায় কি সমস্যা হয়েছে? এমন আজে বাজে কথা বলতেছো কেন? যেটা সত্যি সেটাই বলছি। ঠিক আছে, তুমি এদিকে আসো। না, যাব না। আমাকে দেখতে দাও কি হয়েছে। ঠিক আছে, দেখো। থাপ্পড় হজম করে গালে হাত দিয়ে করুণভাবে বউয়ের দিকে তাকিয়ে রইলাম। পৃথিবীতে মনে হচ্ছে আমি প্রথম ব্যক্তি যে কিনা পাশের ঘরে বউয়ের হাতে থাপ্পড় খেলাম। তুই সিগারেট খাস? জান্নাতের এমন কথা শুনে গলা শুকিয়ে গেল। কি বলবো বুঝতে পারছি না। জানি সত্যি বললেও মার খাবো, মিথ্যা বললেও মার খাবো। কি বলবো না বুঝে তুতলাতে শুরু করলাম। তুই কি তোতলা? না। তাহলে প্রশ্নের উত্তর দে। চাই বলি সেটাই তো মারবে? সত্যি কথা বললে মারবো না। অফিসে জয়েন করার আগে থেকে খাওয়া শুরু করেছি। কেন এসব খাও? তুমি কান্না করছো কেন? এমনি। ঠিক আছে, ঘুমিয়ে যাও। এবার কিন্তু আমি কান্না করব। তুমি কি এসব ছেড়ে দিতে পারবে না? তুমি কান্না থামাও, একটা হাসি দিলেই পারবো। কথাটি শোনার পর জান্নাত ফিক করে হেসে দিল। এখন জান্নাতকে ভালো লাগছে। কিছু মানুষের কান্না কেন জানি সহ্য হয় না, আর জান্নাতের কান্না সেটা কখনোই হবে না। যখন ওর সাথে ব্রেকআপ করি তখন ও অনেক কান্না করেছিল, যেটা আমার একদম সহ্য হচ্ছিল না। সেদিন থেকে 1 সপ্তাহ কলেজে গেছিলাম না। গেলে হয়তো ওর কান্না দেখতাম। কি হলো? কি ভাবছো? ভাবছি বাসর করবো কিভাবে। জি না সোনা, আমার সাথে যে বাজি ধরছিলা সেগুলো আগে পূরণ করো, তারপর বাসর। কি? কি নয়, জি। থাকবো না আমি এই বাসায়। ঠিক আছে, চলে যাও। আমি যাবো কেন? এটা আমার বাবার বাড়ি, তুমি যাও। এ আইসে বাড়ি দেখাইতে, কথা না বলে ফ্লোরে ঘুমাও। আমার কিন্তু ঠান্ডা লাগবে। তাহলে ঘুমানো লাগবে না, খাটে আসো। ধন্যবাদ বউ, তুমি আমার অনেক অনেক ভালো আর কি উঠবো। থাক, আর পাম দেয়া লাগবে না। না সত্যি। আচ্ছা বউ, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। জান্নাত আর কিছু না বলে আমার পেটের উপর বসলো। এখানে বসলে কেন? তুই আমারে বউ বউ করছিস কেন? কেন বউ? চুপ, আমার কি নাম নেই? আচ্ছা, বাট এটা ভালোবেসে বলছি। রাখ তোর ভালোবাসা। ঠিক আছে। লাইট বন্ধ করো। লাইট বন্ধ করলে আমার ভয় লাগে। আজ লাগবে না। কেন? এত কেন কেন করছিস কেন? যেটা বলেছি সেটা কর। লাইটটা বন্ধ করতে জান্নাত পাগলের মতো কিস করতে লাগলো। আরো অনেক কিছু হয়েছে, কিন্তু আপনাদের সেটা বলা যাবে না। বললে আমি পুরো লজ্জা পাবো, সাথে আপনারা লজ্জা পাবেন। তাই এটা না বলাই ভালো। আর যারা একান্ত জানতে চান বাসর করে কি হয়, তাহলে বিয়ে করে নিন। যতই হোক শীতের রাত বলে কথা। দুজনে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত আয়নার সামনে বসে চুল ঠিক করছে। উঠে গিয়ে কোমরে হাত দিয়ে জান্নাতের চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিলাম। হঠাৎ এমন করায় জান্নাত অনেকটা কেঁপে উঠল। তারপর স্বাভাবিক হয়ে বলল, কখন উঠলা? এইমাত্র। শাওয়ারে যাও। একটু পর। কেন, আবার কি হলো? রাতের মতো আরেকবার ট্রাই করি। একদম না স্যার, তাড়াতাড়ি বাথরুমে যাও। আর কোনো কথা না। এক প্রকার জোর করেই জান্নাত আমাকে বাথরুমে ঢুকিয়ে দিল। তারপর গোসল করে বাথরুমে এসে দেখি জান্নাত নেই, হয়তো আম্মুর কাছে গেছে। ড্রেস পরে রুমে বসে আছি, এমন সময় নীলা আসলো। ভাইয়া, তোমাকে ফুপু ডাকছে। কেন গার্লফ্রেন্ড? নাস্তা করার জন্য। ঠিক আছে চলো। নীলাকে সাথে করে নাস্তা টেবিলের সামনে আসলাম। আব্বু, মামা আর তানহা আগে থেকে টেবিলে এসে বসে আছে। অন্যরা সবাই কোথায়? রান্না করে।
তুই যাসনি কেন? আম্মু বললো তুই গিয়ে টেবিলে বস। আর তুই বসে পড়লি? হ্যাঁ, তাছাড়া কি করব? রান্না শিখতে পারিস না? রান্না আমার শেখাতে হবে না, তুই শিখিস। আমি না হয় শিখবো, কিন্তু তুই শিখবি না কেন? সেটা আমার ইচ্ছা। শ্বশুরবাড়ি গিয়ে কি করবি শুনি? আব্বু! তানার সাথে কিছুক্ষণ ঝগড়া করার পর নাস্তা করে রুমে চলে এলাম। একটু পর জান্নাত এলো। জানো, আজ আব্বু আমাকে নিতে আসার কথা ছিল। কেন, কি হয়েছে? কিন্তু আমি যাব না। কেন যাবে না? আমার ইচ্ছা। কিন্তু তোমার আব্বু তো মন খারাপ করবে, ভাববে আমরা তোমাকে যেতে দিতে চাচ্ছি না। কিচ্ছু ভাববে না, আমি আব্বুকে বলে দিছি। ঠিক আছে। আর শোনো, আগামীকাল আমরা ঘুরতে যাব। মাত্র বিয়ে করলাম, এখনই যেতে হবে? হ্যাঁ হবে, তুমি যাবে না? কে বললাম আমি যাবো না? যাবো তো। গুড বয়। তাহলে পাপ্পি দাও। পাপ্পি নিয়ে কি করবে? উপভোগ করব। তাই? হয়েছে। তারপর দুজন মিলে আড্ডা দিতে লাগলাম। এখন মনে হচ্ছে জান্নাতকে এতদিন কষ্ট দিয়ে ভুল হয়েছে। অনেক অনুশোচনা হচ্ছে জান্নাতের সাথে কোনো কারণ ছাড়া ব্রেকআপ করে। সেই সব ভেবে আর লাভ নেই। জীবনটাকে নতুন করে সাজাতে এখন জান্নাতকে আমার লাগবে। বিয়ের 1 সপ্তাহ পর। কি হলো, তোমার কি গোসল করা হবে না? হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি বের হও। 5 মিনিট পর। আমি রেডি। আজ থেকে কিন্তু অনেক বড় দায়িত্ব তোমার কাঁধের উপর। কিন্তু এগুলোর কি দরকার ছিল? কোনগুলো? তোমার বাবার কোম্পানির এমডি পদে জয়েন করব। তুমি নিজেই তো পারফেক্ট ছিলে, তাই না? না, আমি কখনো ছিলাম না, আর এখনো নেই, আর থাকতেও চাই না। আমি চাই আমার পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু তোমার বাবা? দেখো নিলয়, আমার বাবার সম্পত্তি মানে আমার, আর আমার মানে তোমার। বিয়ের আগে কি বলছিলা? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার কথা শুনবা, তাই আজকেও শুনতে হবে। সেই তো এক প্রমিস পেয়েছো। বাবু, তানহাকেও তো সময় দেওয়া লাগবে, তা না হলে তোমার বোনটা ম্যাডাম হবে কি করে? আমার বউটা দেখছি সব খেয়াল রাখে। দেখতে হবে তো বউটা কার। এখন যাই। কিন্তু আমার ওটা মানে? তুমি জানো না? না তো। যাও, তোমার জানতে হবে না। বাবুটা রাগ করেছে বুঝি? আচ্ছা, এখন দিচ্ছি। জান্নাতের কপালে ভালোবাসার পরশকে দিতেই অভিমানী মুখটা হাসিতে পরিণত হলো। রুম থেকে বের হয়ে সবাইকে বিদায় দিয়ে বাইরে চলে এলাম। অফিস থেকে একটা গাড়ি পাওয়াতে গাড়িতে উঠে স্টার্ট দিলাম। এখন আপনাদের বলি, বিয়ের পরের দিন থেকেই জান্নাত কোনো না কোনো আবদার করেই চলেছে। তার মধ্যে অন্যতম আবদার হলো তার বাবার কোম্পানিতে বয়স হয়ে জয়েনিং করা। কিন্তু বরাবরের মতো আমি এটা রাজি ছিলাম না, কারণ সবাই হয়তো বাজে কথা বলবে। আর আমরা যে দেশে বসবাস করি সেই দেশে কিছু মানুষ নামে বসে আছে যারা কিনা সব দলে থাকে, একজনকে উৎসাহ দিয়ে খারাপ কাজ করাবে এবং পরবর্তীতে তাকে অপরাধী বলে সবার চোখে খারাপ বানাবে। এছাড়াও অনেক গুণ আছে আমাদের এই দেশের, সেসব শুরু করলে হয়তো শেষ হবার নয়। সে যাই হোক, গল্পে আসা যাক। জান্নাতের কথায় যখন বারবার আমি রাজি হচ্ছিলাম না, তখন শুরু হয় তার রাগ, অভিমান এবং প্রবেশ। প্রতিটা রাত এইসব কথা বলে কান একদম ঝালাপালা করে দিচ্ছে। এক রাতের কথা বলা যাক। বাবু, মাঝখানে কোলবালিশ না দিলে হয় না? হ্যাঁ হয়, যদি তুই আমার বাবার কোম্পানিতে বস হিসেবে জয়েন করিস। তোমার বাবার কোম্পানিতে আমি বস হিসেবে জয়েন করতে যাবো কেন? আমি বলছি তাই। পারবো না। সেটা তো পারবি না, বিয়ের আগে প্রমিস করছিলি, সেটাও পূরণ করিস না। তোমার একটা কথা যেটা সবই তো পূরণ করে আসছি। সবগুলো করেছো, আর এটা করলে কি তোমার সমস্যা হবে? সবাই অন্য কিছু ভাববে। রাগ তোর ভাবা হবে, যতদিন না তুই আমার কথায় রাজি হচ্ছিস
ততদিন আমাদের মাঝে এই কুলবালিশ থাকবে। কিন্তু জান্নাত, কোনো কিন্তু নয়, এখন ঘুমা। এভাবে আরো কয়েকদিন যাবে। নতুন বিয়ে করেছি, তার উপর শীতকাল। আগে না হয় কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাতাম, কিন্তু এখন তো কোলবালিশে সরানো যাবে না। প্রতিদিন জান্নাতের এমন প্যান প্যান আনি, আর শীতকালের জন্য রাজি। গত রাতে রাজি হয়ে যায়। আমার রাজি হওয়া দেখে জান্নাত এতটা খুশি হয়, যার জন্য গত রাতে নতুন করে ভালোবাসার উদ্ভব ঘটে। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসছি। নতুন বস আসবে, তাই সবাই আগে থেকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছে। অফিসের ভিতর আসতে সবাই একে একে শুভেচ্ছা জানালেন। আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই, বোরিং লাগছে। তাই জান্নাতকে কল দিলাম। কি করো? নিলয়কে পড়াচ্ছি। নীলা, ও কবে এলো? তুমি অফিসে যাওয়ার পরেই মামি ওকে নিয়ে আসছে। ও, এই শোনো না, বলো। আমি চাচ্ছি নীলা এখন থেকে আমাদের সাথেই থাকুক। কিন্তু মামা মামি? ওদের তুমি ম্যানেজ করবে। যদি না মানে? তারপরেও তুমি বোঝাবে। ঠিক আছে, আমি মামিকে কল করে সব বলছি। ঠিক আছে, রাখছি। কথা বলা শেষ করে কিছু সময় ভাবার পর মামিকে কল দিলাম। হ্যালো মামি, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? তুমি আমার কথা শুনলে ভালো থাকবো, না হলে খারাপ আছি। তাই নাকি? আচ্ছা বল, কি কথা? মামি, আমি আর জান্নাত চাই নীলা আমাদের বাসায় থেকে পড়াশোনা করুক, আর জান্নাত তোকে বাসায় পড়াশোনা করাবে। তুমি আর মামা রাজি হও, তাহলে সব সম্ভব। কি বলছিস এসব? নীলা এখন অনেক ছোট, আর তাছাড়া নীলিমা নীলার বোন, মানে আমার মামাতো বোন, এক নাম্বারের কুত্তি, সবসময় আমার পিছু লেগে থাকতো, কিন্তু এখন পড়াশোনার জন্য বাইরে থাকে। মজা নিস। অনেক বোঝানোর পর মামি রাজি হয়, তবে এমনি এমনি রাজি হয়নি। সপ্তাহে 2 দিন নীলাকে নিয়ে মামা মামির কাছে থাকতে হবে। এসব ভেবে আর লাভ নেই, রাজি হয়েছে এটাই অনেক। 4 বছর পর, এই কয়েক বছরে সবার মাঝে অনেক চেঞ্জ এসেছে। নীলা এখন আমাদের মাঝে থাকে না, মামা মামি এখন ওকে বাসায় নিয়ে পড়াশোনা করায়। কিন্তু তারপরেও আমি, জান্নাত, তানহা এবং আমাদের মেয়ে আড্ডার সবাই মিলে নীলাদের বাসায় সপ্তাহে 2 দিন ঘুরতে চাই। অন্যদিকে তানহা বোন আমার সব কথাই পূরণ করেছে। নিজের মায়ের কথাটা পূরণ করতে পেরে নিজেকে সুখী পাবে না। সে নাকি আমার মতো ভাই পেয়ে সুখী, পাগলি একটা। ও হ্যাঁ, এখন তানহা ওর কলেজের বাংলা ব্যাকরণ ম্যাডাম। আব্বু আমার কথাতে একটা ছেলের সাথে ওর সামনের মাসে বিয়ে, আর আভা হলো আমাদের মেয়ে। বয়স 2 বছর। আব্বু আম্মু এখন বেশিরভাগ সময় আবার সাথে কাটায়। আমি অফিসে আর জান্নাত বাসার কাজ, ভালোই কাটতে লাগলো আমাদের জীবন। জান্নাত, বলো। এদিকে আসো আগে। কি বলবে সেটা আগে বলো। আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। ও খাবারে পেট ভরবে না। কেন ভাববে না শুনি? কারণ আমার অন্য খাবার লাগবে। এখন দিতে পারবো না। কেন বাবু? কাজ করতে হবে তাই। একটা দাও না প্লিজ। এটাই কিন্তু। একটা। মুয়া। এত কম কেন? বাকিটুকু রাতে দেব। সত্যি? সত্যি। এখন শুধু রাতের জন্য অপেক্ষা। আল্লাহ, তাড়াতাড়ি রাতটা দিয়ে দাও। আপনাদের আর জানতে হবে না। রাতে অনেক কিছু করব, কিন্তু আপনাদের বলতে পারবো না।